আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে কি সবাই আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তাহলে সবার কাছে কি ক্যামব্রিজ 16 বইটা আছে? ক্যামব্রিজ 16। ইয়েস। হ্যাঁ ভাই আছে। হ্যাঁ, বইটা আছে। সবাইকে অনুরোধ করব আমি ক্যামব্রিজ 16 এর 20 নাম্বার পেজ, টেস্ট ক্যামব্রিজ টেস্ট 1 প্যাসেজ 2, 20 পেজেস। এটাই আমরা একটু বের করি। ক্যামব্রিজ টেস্ট 1 প্যাসেজ 2, পেজ জি ভাইয়া, নাম্বার বইটা 20। ওকে, দেখেন, আমরা যখন একটা প্যাসেজে যাব সর্বপ্রথম কোন কাজটা করব? সর্বপ্রথম হচ্ছে আমরা প্যাসেজের হেডিংসটা দেখব, প্যাসেজের হেডিংটা কি আছে। জাস্ট আমাদের এই কাজটা একটা আইডিয়া নেব যে প্যাসেজটা কি সম্পর্কে বলা হচ্ছে। প্যাসেজটা কি কোনো সায়েন্টিফিক কোনো ঘটনা, কোনো সোশ্যাল কোনো ইস্যু, বিজনেস অর ম্যানেজেরিয়াল কোনো ইস্যু? জাস্ট একটা আইডিয়া নিব, হেডিং দেখেই তো অনেক কিছু বোঝা যায় যে পুরো প্যাসেজটা কি নিয়ে কথা বলবে। তাহলে দেখেন, আমাদের এই প্যাসেজের হেডিংসটা কি? স্টেপ হেডিংস, পিরামিড অফ। দা স্টেপ পিরামিড অফ জোশার। দেখেন, আমরা যখন ইংলিশ একটা রাইটারের লেখা পড়তে যাব, নোবেল পড়তে যাব, বা একটা এখানে আমরা আইএলটিএস রিডিং এর জন্য একটা প্যাসেজ পড়তে যাব, বিভিন্ন ধরনের নাম আসবে। সো যেগুলোর মিনিং হয় সেগুলো আমরা অর্থ বের করে বোঝার চেষ্টা করব। আর যেগুলো প্রপার নাউন, সেগুলো অনেক জটিল জটিল নাম আসে, ওগুলো অনেক সময় আমাদেরকে উচ্চারণ করারও দরকার নেই। যেমন এখানে আছে জোশার, তারপরে অনেক সময় ধরেন উইলিয়াম হ্যামিল্টন। আমরা অনেক সময় জিম্বাবুয়ের অনেক প্লেয়ারের নাম দেখি না, কেমন কঠিন কঠিন নাম। সো ইংলিশ নেম এগুলো, ওইসব নাম আমাদের কাছে আনকমন, আবার আমাদের নাম হয়তো ওদের কাছে আনকমন। এই জন্য এইসব নাম আমরা অনেক সময় উচ্চারণও করবো না, জাস্ট একটা আইডিয়া নেবো যে এটা একটা নাম। যদু মধু কদু একটা নাম, এটা ধরে নেবো আর কি। সো এরকম একটা এখানে একটা নাম যে জোসার, দ্য স্টেপ পিরামিড অফ জোসার, একটা পিরামিডের কথা বলা হয়েছে, এই জোসারের পিরামিড। আচ্ছা, এখন আমরা এই হেডলাইন্সটা পড়েই আমাদের নেক্সট কাজটা কি হবে, আমি একদম স্টেপ বাই স্টেপ যাচ্ছি। যে আমাদের ফাইনাল পরীক্ষা এক্সামের কোশ্চেনটা পেলেই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে হেডিংসটা পড়া। আমরা হেডিংসটা দেখার আগে আমরা কোশ্চেনও দেখবো না, আমরা পুরো প্যাসেজও পড়বো না, জাস্ট হেডিংসটা দেখবো। তাহলে সেকেন্ড কাজটা কি? এই হেডিংসটা দেখার পরেই আমাদের সেকেন্ড কাজ হচ্ছে কোশ্চেনে চলে যাওয়া। কোশ্চেন, এখানে দেখেন কি কি কোশ্চেন আছে। একটা কোশ্চেন আছে লিস্ট অফ হেডিংস, আর একটা কোশ্চেন আছে ফিলিং দ্য ব্লাঙ্কস, আর একটা কোশ্চেন আছে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ যে পাঁচটা অপশন থেকে যে কোনো দুইটা অপশন, হুইচ টু অফ দ্য ফলোইং পয়েন্টস ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট দ্য কিং ডি জোশার। তাহলে আমার যদি ফুল আইডিয়া না থাকে, আমি তো হচ্ছে এই 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 পয়েন্টটা বের করতে পারবো না। পাঁচটা থেকে দুইটা বের করতে হবে। আর একটা হচ্ছে লিস্ট অফ হেডিংস। দেখেন, লিস্ট অফ হেডিংস এর জন্য আমাকে অনেক সময় ব্যয় করতে হয় সাধারণত, কিন্তু প্যাসেজের মধ্যে যদি ট্রু ফলস নট গিভেন থাকে, ফিলিং দ্য ব্লাঙ্কস থাকে, আমরা জানি এগুলো প্যাসেজে সিরিয়ালি পাওয়া যায়। আমরা হচ্ছে একটা টেমপ্লেট দিয়েছিলাম সম্ভবত এরকম, যে কোন কোন প্যাসেজের কোন কোন কোশ্চেন গুলো সিরিয়ালি পাওয়া যায় আর কোন কোন কোশ্চেন গুলো সিরিয়ালি পাওয়া যায় না, সেগুলো একটা সিরিয়াল একটা মানে টেমপ্লেট দেওয়া হয়েছিল। তো যারা যারা পাননি ওটা পরে পরে আমাদের থেকে নিয়ে নিবেন আর কি। আমরা জানি তাহলে এই ফিলিং দ্য ব্লাঙ্কসটা কোশ্চেন সিরিয়ালি পাওয়া যায়। ধরেন 21 নাম্বার কোশ্চেন যেখানে আসবে, 22 নাম্বার কোশ্চেনটা এটার পরপরই আসবে, এইভাবে সিরিয়াল আসবে। 23 নাম্বার কোশ্চেনটা তারপর, 24 নাম্বার কোশ্চেনটা তারপর, খুব রেয়ারলি ধরেন এটা সিরিয়াল ব্রেক করবে। আবার হচ্ছে যদি একই লাইনের মধ্যে দুইটা ফিলিং দ্য ব্লাঙ্কস থাকে, ধরেন এটা হচ্ছে একটা লাইন, এখানে হচ্ছে এখানে আছে একটা ফিলিং দ্য ব্লাঙ্কস আর এখানে একটা ফিলিং দ্য ব্লাঙ্কস আছে, তাহলে এটা সাধারণত সবসময় দেখা যায় এটা তাদের সিরিয়ালটা ব্রেক করে। তার মানে হচ্ছে এটা ধরেন এখানে ফিলিং দ্য ব্লাঙ্কসটা 21 নাম্বার, এটা হচ্ছে 22 নাম্বার, তাহলে প্যাসেজে 22 নাম্বারটা আগে থাকবে আর 21 নাম্বারটা পরে থাকবে, এটা খুবই স্বাভাবিক। এছাড়া সাধারণত ফিলিং দ্য ব্লাঙ্কসটা বিশেষ করে অন অর অনলি যেটা, এটা
এটা খুবই দ্রুত বের করা যায়, অন ওয়ার্ড অনলি গুলো, এবং হচ্ছে সিরিয়ালি পাওয়া যায়। তাহলে দেখেন আমাদের একটা কোশ্চেন হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, আর একটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, আর একটা হচ্ছে লিস্ট অফ হেডিংস। তাহলে এই কোশ্চেন তিনটা আমরা দেখলাম। তাহলে আমরা সিরিয়ালি যাচ্ছি। এক নাম্বার হচ্ছে আমরা হেডিংটা দেখলাম, এটা কি নিয়ে বলা আছে। সেকেন্ড হচ্ছে আমরা কোশ্চেন গুলো দেখলাম যে কি কি কোশ্চেন আছে। এখানে কোশ্চেন আছে হচ্ছে হেডিং ম্যাচিং, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এন্ড মাল্টিপল চয়েস কোশ্চেন। তাহলে এখন আমাদের সিলেক্ট করতে হবে এই তিনটার মধ্যে আমরা কোনটা আগে আনসার করব। যেহেতু ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা সিরিয়ালি পাওয়া যায় প্যাসেজে এবং দ্রুত বের করা যায়, এজন্য আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা আগে আনসার করব। আর একটা সিস্টেম হচ্ছে, এই যে দেখেন আমাদের শুধুমাত্র একটাই কোশ্চেন থাকে নরমালি এই রিডিং প্যাসেজের মধ্যে। দেখেন আমরা এই দেখেন শুধুমাত্র একটাই কোশ্চেন এই লিস্ট অফ হেডিং যেটা প্যাসেজের আগে কোশ্চেন থাকে। এই যে দেখেন এখানে প্যাসেজ আর এখানে হচ্ছে কোশ্চেন, শুরুতে কোশ্চেন এরপরে হচ্ছে প্যাসেজ। এই একটা হচ্ছে একটু ব্যতিক্রম যে কোশ্চেনটা আগে থাকে। হোয়াটএভার, দেখেন এখানে আছে এ বি সি ডি ই এফ জি, তাহলে আমাদের প্যাসেজও আছে হচ্ছে 7টা এ বি সি ডি ই এফ জি। তাহলে আপনি দেখেন আপনাকে এই পুরো প্যাসেজটাই আপনাকে মোটামুটি পড়তে হবে। তাহলে দেখেন এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা যেখানে আছে ওই প্যাসেজটারও কিন্তু, ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেখানে পাবো ওই প্যাসেজটারও কিন্তু একটা আনসার হবে। তাহলে একসাথে আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে কি, আমরা যখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা করব, যে প্যাসেজ থেকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পাবো, এট দ্য সেম টাইম আমাদের সাথে সাথে খুঁজে নেব যে এই প্যাসেজের জন্য লিস্ট অফ হেডিংসটা কি হতে পারে। একসাথে দুইটা কাজ। আর একটা করা যেতে পারে, সেটা হচ্ছে এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এখানে কি সম্পর্কে বলা আছে, হুইচ টু অফ দ্য ফলোইং পয়েন্টস ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট কিং জোশার। আমি এখন পর্যন্ত কিন্তু কিছুই জানি না যে প্যাসেজ সম্পর্কে কি বলা আছে, শুধুমাত্র আমি পড়েছি হচ্ছে হেডিংসটা আর কোশ্চেন প্যাটার্নটা দেখেছি। এখন আমি কিওয়ার্ড নিয়ে রাখবো যে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর কিওয়ার্ড গুলো, মেইন কিওয়ার্ড গুলো কি আছে, আর এই মাল্টিপল চয়েস কোশ্চেনের কিওয়ার্ড গুলো কি আছে। এখানে কি সম্পর্কে বলা আছে যে রাইটার কিং জোশার সম্পর্কে কি বলেছে। আচ্ছা, আর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা একটু পড়ে রাখবো, পরে কেন পড়বো, যে এখান থেকে আমরা প্রথমে কিওয়ার্ড চুজ করবো। এখন কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা দেখে আমি প্যাসেজের সাথে মিলাতে পারবো যে এই কথাটা প্যাসেজে এই জায়গায় বলা আছে। এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কোন ধরনের ওয়ার্ড গুলো আমরা কিওয়ার্ড নেব? কিওয়ার্ড সাধারণত আমরা নেব যেগুলো হচ্ছে আপনার বোল্ড করা থাকে, ধরেন ইটালিক ওয়ার্ড থাকে অনেক সময়, অথবা বোল্ড করা থাকে, অথবা কোনো সংখ্যা থাকে, কোনো সাল থাকে, যেমন 1950 1900 এরকম কোনো সংখ্যা, বা কোনো একটা প্রপার নাউন, কোনো একটা রাইটারের নাম বা একটা রিসার্চারের নাম, এগুলো হচ্ছে দ্রুত চোখে পড়ে। এজন্য এই টাইপের ওয়ার্ডগুলোকে আমরা কিওয়ার্ড হিসাবে নেব। এখানে কিওয়ার্ড কোনটাকে নেওয়া যেতে পারে, দেখেন the complex that includes the step pyramid and its surroundings is considered to be as big as Egyptian dash of the past। তাহলে ইজিপশিয়ান কিছু একটা, এটা আমাদের ইজিপশিয়ানের পরে আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। তাহলে দেখেন ইজিপশিয়ান ড্যাশ এখানে কি রকম হতে পারে, যেমন আমরা বলি বাংলাদেশি ক্লোথস, বাংলাদেশি কাপড়, ইন্ডিয়ান রুপি, তার মানে কি ইন্ডিয়ান রুপি, এখানে ইন্ডিয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে একটা নাউন হবে। ইজিপশিয়ান মিশরীয় কিছু একটা, এর মানে হচ্ছে মিশরীয়, এরপরে একটা নাউন হবে। আচ্ছা, এখানে দেখেন দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুডস দ্য স্টেপ পিরামিড, যেটা মনে রাখবেন, যেটা হচ্ছে মানে প্যাসেজের হেডিংস, সেটাকে কখনো কিওয়ার্ড হিসাবে নিবেন না, কারণ প্যাসেজের হেডিংসটা প্যাসেজের মধ্যে অসংখ্যবার থাকবে। এজন্য প্যাসেজের হেডিংস যে নাম থাকবে, যেমন স্টেপ পিরামিড হচ্ছে আমাদের প্যাসেজের হেডিংস, তো স্টেপ পিরামিড কিওয়ার্ড নিয়ে কোনো লাভ নেই, এটা সব সময় থাকবে। এই যে স্টেপ পিরামিড, এই যে স্টেপ পিরামিড। এখানে দেখেন কমপ্লেক্সটা আমরা ধরে নেই একটা কিওয়ার্ড হিসাবে আছে। এরপরে হচ্ছে ইটস সারাউন্ডিংস, এইটা হচ্ছে আশেপাশের এলাকা বা এর সারাউন্ডিং। ইজ কনসিডার মনে করা হয়, অ্যাজ বিগ অ্যাজ ওই যে আমরা স্পিকিং এ পড়েছিলাম যে
অ্যাজ গুড অ্যাজ এটার মতো ভালো, বা এটার মতো বড়, মানে সমান সমান, অ্যাজ বিগ অ্যাজ একটার সমান আর একটা বড়, অ্যান ইজিপশিয়ান ড্যাশ অফ দ্য পাস্ট, তাহলে পাস্ট এটা আমাদের কিওয়ার্ড হতে পারে। তাহলে কি কি কিওয়ার্ড নিলাম, এই লাইনটার মধ্যে আমাদের বের করতে হবে যে ইজিপশিয়ান ড্যাশ, ইজিপশিয়ান সামথিং, এই এক নাম্বার কথা হচ্ছে কিওয়ার্ড নেওয়া, মানে লোকেশনটা বের করা। এরপরে সেকেন্ড কাজ হচ্ছে আপনার মিনিংটা যদি কিওয়ার্ড হিসাবে নেন সবচেয়ে ভালো হয়, যে আপনি যদি অর্থটা বুঝতে পারেন যে এখানে অর্থে কি চেয়েছে, আর হচ্ছে প্রশ্নে প্যাসেজে অর্থে কি বলা আছে, এইটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ। এইটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে দেখেন এখানে অর্থে কি রকম আসে, দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুডস দ্য স্টেপ পিরামিড, একটা জায়গা একটা কমপ্লেক্স যেটা স্টেপ পিরামিড নিয়ে স্টেপ পিরামিড অন্তর্ভুক্ত, এন্ড ইটস সারাউন্ডিংস এবং এর আশেপাশে এলাকা, ইজ কনসিডার্ড বিবেচনা করা হয়ে থাকে, টু বি অ্যাজ বিগ অ্যাজ এটার সমান বড়, অ্যান ইজিপশিয়ান ইজিপশিয়ান মিশরেও কিছু একটা, অফ দ্য পাস্ট অতীতের। তাহলে একটা কমপ্লেক্সের কথা বলা হয়েছে যেটা এবং তার আশেপাশে এলাকা, অনেক সংক্ষেপে যত সংক্ষেপে অর্থটা নিতে পারে, ইজিপশিয়ান কিছু একটা সমান বড় যেটা অতীতের সাথে কম্পেয়ার করা হয়েছে। এরপরে আপনি সরাসরি এই এখান থেকে খুব দ্রুত পড়বেন, আমি তো জাস্ট বোঝানোর জন্য এত স্লোলি বলতেছি, আর এই কিওয়ার্ড গুলো দাগ দিয়ে রাখবেন। এরপরে দেখেন, দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড ইনক্লুডেড অ্যাকোমোডেশন দ্যাট ওয়াজ অকুপাইড বাই ড্যাশ অ্যালং উইথ মেনি আদার বিল্ডিংস অ্যান্ড ফিচার্স। দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড, পিরামিডের বাইরের এলাকা, ইনক্লুডেড অ্যাকোমোডেশন থাকার জায়গা সহ, দ্যাট ওয়াজ অকুপাইড বাই, দেখেন এখানে আমরা এই দুইটা কিওয়ার্ড হিসাবে নিতে পারি, অ্যালং উইথ মেনি আদার বিল্ডিংস অ্যান্ড ফিচার্স, বিভিন্ন ধরনের বিল্ডিংস এবং আরো ফিচার্স আছে। আচ্ছা এ ওয়াল, আচ্ছা এই সবগুলো যদি আমরা একবারে পড়ি আর কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখি, আপনি যদি খুব দ্রুত কিওয়ার্ডটা দাগাতে পারেন, কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনি ম্যাক্সিমাম 2টা বা 3টা সেন্টেন্স পড়বেন, 2টা সেন্টেন্স পড়ে প্যাসেজে খোঁজা শুরু করবেন যে সারাউন্ডিংস ইনক্লুডেড অ্যাকোমোডেশন অথবা দা পাস্ট, মানে ইজিপশিয়ান কিছু একটা সমান বড় এবং একটা কমপ্লেক্সের আশেপাশে, এটা কোথায় আছে, এটা কোথায় আছে, এটা খুব দ্রুত খুঁজে বের করতে হবে। এখন এটার জন্য আপনি এ নাম্বার, আপনি তো জানেন না এই কথাটা কোথায় আছে, খুব দ্রুত এভাবে পড়ে যেতে হবে যে অ্যাকোমোডেশন আর ইজিপশিয়ান সামথিং এর সমান বড় মনে করা হয়ে থাকে, এটা কোথায় আছে দেখেন, এটাকে বলে হচ্ছে আপনার স্কিমিং এন্ড স্ক্যানিং, খুব দ্রুত চোখ বুলে যেতে হবে যেটা কোথায় আছে। বলেন তো কোথায় আছে, কেউ কি পেয়েছেন? ওই যে অ্যাকোমোডেশন অফ দ্য পাস্ট, তারপর অ্যাজ বিগ অ্যাজ, এই কথাটা কোথায় বলা আছে? ওকে, এক ভাই পেয়েছেন, উনি বলেছেন যে ডি তে আছে। আচ্ছা তাহলে আমরা ডিটা পরে দেখি। when finally completed the step pyramid rose 62 meters high and was the tallest structure of its time, এটা হচ্ছে সবচেয়ে বড় ছিল। the complex, এই যে এখানে আমরা কমপ্লেক্সের কথা পাচ্ছি, in which it was built was the size of a city in ancient Egypt, ওখানে যে দেখেন of the past বলা ছিল, of the past, আর এখানে হচ্ছে ancient Egypt, and included a temple, courtyard, streets and living quarters for the price, এই যে দেখেন লিভিং কোয়ার্টার, আর ওখানে ছিল হচ্ছে আপনার অ্যাকোমোডেশন। আচ্ছা দেখেন ওখানে ছিল হচ্ছে অ্যাকোমোডেশন, এখানে আছে লিভিং কোয়ার্টার। এরপর দেখেন ইট কভার্ড এ রিজনস অফ 16 হেক্টরস এন্ড ওয়াজ সারাউন্ডেড বাই এ ওয়াল। আচ্ছা দেখেন তাহলে আমরা এখানে কোশ্চেনে পাচ্ছি দা কমপ্লেক্স, এখানে দেখেন কমপ্লেক্সটা আমরা পুরোপুরি পেয়েছি, that includes the step pyramids and its surroundings is considered to be as big as an Egyptian something of the past, অতীতের কিছু একটার সমান বড়, অতীতের কিছু একটার সমান বড়। আর ডি নাম্বার প্যাসেজে বলতেছে যে দা কমপ্লেক্স ইন হুইচ, তাহলে দা কমপ্লেক্স আমরা মিল পেলাম, that includes the step pyramid was the size of a city in ancient Egypt, দেখেন কোশ্চেনে আছে অফ দ্য পাস্ট, প্যাসেজে আছে অ্যানশিয়েন্ট ইজিপ্ট। অ্যানশিয়েন্ট মানে কি? অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, আর অফ দ্য পাস্ট মানে অতীত, মানে দুইটা সিনোনিম। তাহলে আমাদেরকে শুধু বের করতে হবে যে এটা কিসের সমান বড়। দ্য কমপ্লেক্স ইন হুইচ ইট ওয়াজ বিল্ট, এটাকে নির্মাণ করা হয়েছিল, ওয়াজ দ্য সাইজ,
অফ এ সিটি, একটা শহর এর সমান তার মাপ ছিল বা সাইজ ছিল, জায়গা ছিল। অফ এ সিটি ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট, তাহলে প্রাচীন মিশরীয় শহর এর সাইজে তৈরি করা হয়েছিল। প্রাচীন মিশরীয় শহর এর সাইজে তৈরি করা হয়েছিল। তাহলে এখানে কোশ্চেনের ইজিপশিয়ান ড্যাশ, তাহলে ইজিপশিয়ানের পরে কোন অর্থটা আসতে পারে? দেখেন আমি এখানে মিলিয়ে দিচ্ছি, অট টু অট মিলিয়ে দিচ্ছি আপনাকে। আরো কি বুঝতে সমস্যা আছে? এখানে কোশ্চেনে বলেছে অ্যাজ বিগ অ্যাজ অ্যান ইজিপশিয়ান সামথিং, আর প্যাসেজে বলেছে দ্য সাইজ অফ এ সিটি ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট। দেখেন কারো কি কোনো সমস্যা আছে কিনা বলেন, যেটা এখনো বুঝেন নাই। যদি বুঝে থাকেন তাহলে আমি পরেরটাতে যাব। ওকে, তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। দেখেন পরের কোশ্চেনটা হচ্ছে দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড, পিরামিডের বাইরের এলাকা ইনক্লুডেড অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন মানে হচ্ছে থাকার জায়গা, দ্যাট ওয়াজ অকুপাইড বাই ড্যাশ অ্যালং উইথ মেনি আদার বিল্ডিংস অ্যান্ড ফিচার্স। তাহলে দেখেন তো দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড ইনক্লুডেড এ অ্যাকোমোডেশন, এই অ্যাকোমোডেশনটা, এই থাকার জায়গাটা অকুপাইড বাই মানে কাদের দ্বারা এটা ব্যবহৃত হয়েছিল। অ্যাকোমোডেশন শুধুমাত্র থাকার জায়গাটা কাদের দ্বারা ব্যবহৃত হয়েছিল। ওকে, দেখেন দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড ইনক্লুড অ্যাকোমোডেশন, তাহলে অ্যাকোমোডেশন নিয়ে কি কোথায় বলা আছে? অকুপাইড বাই মানে কাদের দ্বারা সেটা ব্যবহৃত হয়েছিল। দেখেন এখানে কি বলা আছে যে ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট অ্যান্ড ইনক্লুডেড এ টেম্পল, কোর্টিয়ার, সিরিজ অ্যান্ড লিভিং কোয়ার্টার্স ফর দ্য প্রাইস্ট। প্রাইস্ট মানে হচ্ছে কি? ধর্মযাজক যারা হচ্ছে ধর্ম প্রচার করেন। and living quarters is the synonym of accommodation। তাহলে হচ্ছে দেখেন একটু মিলিয়ে দেখার চেষ্টা করেন যে এই অ্যাকোমোডেশন ইনক্লুডেড, সবাই কোশ্চেনটা দেখেন, ইনক্লুডেড অ্যাকোমোডেশন দ্যাট ওয়াজ অকুপাইড বাই মানে কাদের দ্বারা ব্যবহৃত হয়েছিল বলেন তো? তাহলে অ্যাকোমোডেশনটা কাদের দ্বারা ব্যবহৃত হয়েছিল? প্যাসেজে আছে লিভিং কোয়ার্টার্স ফর দ্য প্রাইস্ট, লিভিং কোয়ার্টার্স ফর দ্য প্রাইস্ট, আর প্যাসেজে আছে অ্যাকোমোডেশন দ্যাট ওয়াজ অকুপাইড বাই মানে কাদের দ্বারা ব্যবহৃত হয়েছিল। ওকে, প্রাইসড। ওকে, থ্যাংক ইউ। কারো একটা স্টুডেন্টও যদি বলে যে সমস্যা আছে, আমি আবার বলবো, চ্যাট বক্সে বলেন কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা। দেখেন আমি এই যে একটা ব্যাখ্যা লিখেছি, এই সম্পূর্ণ 16টা আমার নিজের ব্যাখ্যা করে লেখা। আমার জানা নাই যে বাংলাদেশে 16 বাংলায় ব্যাখ্যা করা আর কোনো মানে বই বা কোনো আপনার এরকম আছে কিনা। এই সম্পূর্ণটা আমি নিজে লিখেছি আলহামদুলিল্লাহ, বাংলা এক্সপ্লেন করে। তাহলে দেখেন লিভিং কোয়ার্টার্স কাদের দ্বারা লিভিং কোয়ার্টার্সটা ব্যবহৃত হয়েছে? প্রাইস্টের দ্বারা বা ধর্মযাজকদের দ্বারা। ওকে, এরপরে আসি আমরা পরের কোশ্চেনে। আচ্ছা দেখেন এ ওয়াল, আচ্ছা একজন কোশ্চেন করেছেন যে হেডিং ম্যাচিংটা পড়ানো হয়েছে কিনা। না, হেডিং ম্যাচিংটা এখনো হয়নি, আমরা সিরিয়ালি যাচ্ছি। আমরা হচ্ছে যখন ফাইনাল পরীক্ষা দেব রিডিংটা, যখন যেটা সবচেয়ে দ্রুত আনসার করা যায় সেটা আমরা সবার আগে আনসার করব। যেমন ট্রু ফলস নট গিভেন, এরপর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এগুলো প্যাসেজে সিরিয়ালি থাকে, এজন্য হচ্ছে এগুলো আমরা আগে আনসার করব, যাতে সহজটা দ্রুত আনসার করে যেটাতে একটু টাইম বেশি লাগে ওইটাতে যেন আমরা একটু বেশি সময় দিতে পারি। তাহলে আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে কি, অনেকে পরে আসছেন, আমি একটু রিপিট করি। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে হেডিংসটা দেখা, সেকেন্ড কাজ হচ্ছে কোশ্চেনটা দেখা, এরপরের কাজ হচ্ছে কিওয়ার্ডটা নেওয়া। কোশ্চেন থেকে কিওয়ার্ডটা নেওয়া, কিওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ডটা নিলে আমি প্যাসেজ থেকে মিলাতে পারি যে এই কোশ্চেনের আনসারটা এই জায়গায় আছে, এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডের সবচেয়ে উত্তম কিওয়ার্ড হচ্ছে মিনিং যদি আমি নিতে পারি। ওয়ার্ড কি কি ধরনের ওয়ার্ড গুলো আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি আমি বলেছি, যে ইটালিক ওয়ার্ড, বোল্ড করা ওয়ার্ড, এরপরে হচ্ছে কোনো সাল, কোনো রিসার্চারের নাম, তারপরে হচ্ছে কোনো সংখ্যা, এগুলো আমরা প্যাসেজে দ্রুত খুঁজে পাবো, এজন্য এগুলোকে কিওয়ার্ড হিসেবে নিব। এটা হচ্ছে ফার্স্ট। এরপর হচ্ছে কিওয়ার্ড মিনিংও আপনার কিওয়ার্ড হতে পারে,
যে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি চাচ্ছে বা শূন্যস্থানে কি হবে, এইটার অর্থ এবং প্যাসেজের অর্থ দুটো যদি মিলাতে পারি তাহলে সবচেয়ে বেটার, আপনার হচ্ছে দ্রুত এবং সঠিক আনসারটা বের করার সম্ভাবনা। সেকেন্ড হচ্ছে আপনি কখনোই কখনোই কিংবা হচ্ছে 99% টাইমে আপনি সেম ওয়ার্ডটা পাবেন না। আপনি হয় একটা সিনোনিম পাবেন অথবা প্যারাফ্রেজ করা থাকবে, হয় সিনোনিম থাকবে না হয় প্যারাফ্রেজ করা থাকবে। এই যে এখন আপনি পেলেন যে প্রাচীন মিশরীয় কিছু একটার সমান বড়, আমরা কি হচ্ছে এই এই পাস্ট অর্ডটা পেয়েছি প্যাসেজে? পাইনি। আমরা কি হচ্ছে এস বি ক্যাস অর্ডটা পেয়েছি? পাইনি। আমরা কি হচ্ছে সারাউন্ডিংস অর্ডটা পেয়েছি? পাইনি। আমরা কি অ্যাকোমোডেশন অর্ডটা পেয়েছি? পাইনি। অ্যাকোমোডেশনের পরিবর্তে কি লেখা আছে? লিভিং এরিয়া। লিভিং এরিয়া লেখা আছে। ওকে, আমরা কখনোই আমরা পাবো না। এর জন্য সেকেন্ড হচ্ছে আমরা সিনোনিম অথবা প্যারাফ্রেজ করব। থার্ড নাম্বার হচ্ছে আমার কোশ্চেনে যে কথাগুলো বলা আছে এটা আমি সমান টু সমান মিলাবো যে প্যাসেজে সেই কথাগুলো আছে কিনা। যেমন হচ্ছে 2 + 2 সমান কত হয়? 4 হয়। আপনি হচ্ছে কোশ্চেনটা দেখে কোশ্চেন এন্ড প্যাসেজ পুরোপুরি দেখবেন যে আপনার কোশ্চেনে যা বলা আছে সেটা প্যাসেজে হুবহু ওইটা আছে কিনা। আর অনেকেই বলেন যে ভাই আমি খুঁজে পাই না। আচ্ছা, হয়তো আমার আপনার একটু একটু দেরি হতে পারে যে আমাদের প্র্যাকটিস আমরা কম বা একটা ভোকাবুলারি মিনিং পারি না, কিন্তু এটা কখনোই সম্ভব না যে কোনো রকমের কোনো ক্লু থাকবে না। ক্লু একটা থাকবেই। আর একটা কথা আমি আগেই বলে রাখি যে আমরা যখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা কোনো একটা কিছু আনসার করব, ধরেন আমি শুরুতে আমি দেখলাম যে আমি হচ্ছে এখান থেকে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা আনসার করব, আর ওই হেডিং ম্যাচিং বা হচ্ছে পরের এমসিকিউ বা পুরো প্যাসেজটা কি নিয়ে বলা আছে এটা আমার জানারই দরকার নেই। আমার শুধুমাত্র বের করতে হবে যে প্রাচীন মিশরীয় কিছু একটা সমান বড়, এই বড়টা কি এটা বের করতে পারলেই আমার আনসার। আমার এই পুরো ঘটনা জানার দরকার নেই পরীক্ষার হলে। কিন্তু আপনি যদি বাসায় প্রিপারেশন নেন তাহলে একটু পুরোপুরি পড়ে দেখলেন, একটু সময় নিলেন। কিন্তু এক্সাম টেকনিক হচ্ছে যে শুধুমাত্র আপনার প্রাচীন মিশরীয় কিছু একটা সমান বড় এটা বের করতে হবে। জাস্ট আমার এই কথাটা কোথায় আছে সেখান থেকে বের করে নিয়ে এসে আপনি এখানে বসিয়ে দেবেন। যেমন একটা ঘটনা এরকম অনেক আগে একটা আপনার পেপারে পড়েছিলাম এরকম, যে সিনেমা যারা করে, যেমন ধরেন অ্যাক্টর অ্যাক্ট্রেস, এরা অনেক সময় মনেও থাকে না বা জানেও না যে পুরো ঘটনাটা কি। ডিরেক্টর বা হচ্ছে যে এই প্রযোজক তারা জানে যে এরপরে কি সিন আসবে, এরপরে কি সিন আসবে। ঠিক একই রকম ভাবে আপনি যখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর আনসার বের করতে যাবেন, আপনি শুধু এই 23 নাম্বারটা কি দরকার সেটা আপনি নেবেন। যেমন ডিরেক্টররা শুধু অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দিয়ে একটা একটা ছোট 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 করে অভিনয় করিয়ে সবগুলো একসাথে করে পুরো একটা মুভি বানায়। ঠিক একই রকম ভাবে এই জায়গায় আপনি শুধুমাত্র 23 নাম্বারের আনসারটা বের করবেন, আর পুরো ঘটনা কি আছে আপনার দরকার নেই। আচ্ছা, এরপরে আসেন তাহলে আমরা যাই যে এ ওয়াল ran around the outside of the complex and number of false entrances were built into this. In addition, a long dash encircled the wall. একটা লম্বা কিছু একটা ওয়ালের চারপাশে এনসার্কেল করা ছিল বা গোলাকার অবস্থায় ছিল। তাহলে আমাদের শুধুমাত্র এটা বের করতে হবে যে একটা লম্বা কি যেটা দেওয়ালের চারপাশে এনসার্কেল করা ছিল। আমরা জানি এটা সিরিয়ালি থাকবে, 21 নাম্বার আনসার যেটা পেয়েছি, 22 নাম্বার আনসার যেটা পেয়েছি, ওর পরেই এটা থাকবে যে এ লং ড্যাশ এনসার্কেল দ্য ওয়াল। এই যে এই পর্যন্ত আমরা পড়েছি, এরপরে আমরা খুব দ্রুত যাব একটা লম্বা কি যেটা এনসার্কেল করা ছিল। The wall had 13 false doors cut into it with only 1-2 entrance cut into southeast corner. The entire wall was then ringed by a trench. দেখেন ওখানে ছিল, সরি কোশ্চেনে ছিল এনসার্কেলড, আর এখানে আসে হচ্ছে রিংড। তাহলে রিংড ইজ দ্য সিনোনিম অফ এনসার্কেলড। রিংড মানে হচ্ছে ঘিরে রাখা, আর এনসার্কেল মানে হচ্ছে ঘিরে রাখা। তাহলে বলেন তো এখানে আনসারটা কি হবে? দ্য এন্টার ওয়াল ওয়াজ দেন রিংড বাই এ ট্রেন্স, আর কোশ্চেনে আছে এ লং ড্যাশ এনসার্কেল দ্য ওয়াল। এখানে ওয়ালটা শুরুতে আছে, এখানে আছে হচ্ছে
আপনার প্যাসিভ ভয়েসে, আর কোশ্চেনে আছে অ্যাক্টিভ ভয়েস। টেন্স, টেন্স মানে কি বলেন তো? টেন্স মানে হচ্ছে খাত। আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। কারো কেউ কি বুঝতে পারেননি এরকম আছেন? একজনও যদি থাকেন আমি আবার বলবো। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা দেখেন, অ্যাজ এ রেজাল্ট, ফলে এনি ভিজিটরস হু হ্যাড নট বিন ইনভাইটেড, যা হু হ্যাড নট বিন ইনভাইটেড, যাকে আমন্ত্রণ জানানো হয়নি, ওয়ার ক্লেভারলি প্রিভেন্টেড, তাকে অতি চালাকিভাবে প্রিভেন্টেড ফ্রম, বিরত রাখা হতো। দেখেন এখানে বেশিরভাগ জায়গায় আমরা দেখতেছি এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। এনি ভিজিটরস, কোন ভিজিটর, হু হ্যাড নট বিন ইনভাইটেড, যাকে আমন্ত্রণ জানানো হয়নি, এটা হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স। রিলেটিভ প্রোনাউন দিয়ে একটা প্রোনাউন বা হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে অতিরিক্ত একটা তথ্য। কার অতিরিক্ত তথ্য? এই ভিজিটরস এর অতিরিক্ত তথ্য। এনি ভিজিটরস, কোন ভিজিটরস, হু হ্যাড নট বিন ইনভাইটেড, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, ওয়ার ক্লিভারলি প্রিভেন্টেড, যাকে অতি সূক্ষ্মভাবে বিরত রাখা হতো। কি থেকে বিরত রাখা হতো? ফ্রম এন্টারিং দ্য পিরামিড গ্রাউন্ডস, পিরামিড গ্রাউন্ডে প্রবেশ করা থেকে। আনলেস, আনলেস মানে যদি না, যদি না কিছু একটা, দে নিউ দ্য ড্যাশ অফ দ্য রিয়েল এন্ট্রেন্স, মানে এই সব ভিজিটর, এই যে দেখেন আমি পুরো কোশ্চেনটা যখন আমরা পড়বো পরীক্ষার হলে, আমার শুধুমাত্র দেখতে হবে ভিজিটরদের বিরত রাখা হতো। এইটা আপনার একটা অতিরিক্ত তথ্য, এটা আপনার মাথায় না নিলেও হবে। বেশি তথ্য মাথায় নিয়ে তথ্যের বিভ্রাট লেগে যাবে আপনার মাথায়। এজন্য যত কম তথ্য নিয়ে প্যাসেজে খোঁজা যায়, আপনি ধরেন এটা নাই, শুধুমাত্র ধরবেন এনি ভিজিটরস, ভিজিটরদেরকে বিরত রাখা হতো, এইটুক জানলেই হবে। আনলেস, যদি না, দে নিউ, যদি না তারা না জানে, কি না জানে, ড্যাশ অফ দ্য রিয়েল এন্ট্রেন্স, আমাদেরকে এখন বের করতে হবে রিয়েল এন্ট্রেন্সের কিছু একটা যদি না জানে, তাহলে তারা এখানে এই পিরামিডে তাদের প্রবেশ করা থেকে বিরত রাখা হতো। ঘটনা ক্লিয়ার? আর তাহলে দেখেন আমরা সিরিয়ালি আসি। এক নাম্বার হচ্ছে কিওয়ার্ড, তাহলে কিওয়ার্ড আমরা পেলাম এই যে রিয়েল এন্ট্রেন্স। আর একটা কিওয়ার্ড কি পেলাম? এই যে ভিজিটরস। তারপরে আরেকটা হচ্ছে কি? প্রিভেন্টেড। এই দুই একটা আপনার কিওয়ার্ড নিয়েই আমরা প্যাসেজে চলে যাব। আর সবচেয়ে ভালো হয় যারা মিনিংটা বের করতে পারবে। এরপরে হচ্ছে আমরা জানি যে কখনোই এটা সমান সমান, বা এখানে যদি প্রিভেন্টেড থাকে নরমালি কখনোই এই প্রিভেন্টেড ওয়ার্ডটা পাবেন না, আপনি সিনোনিম করতে হবে বা প্যারাফ্রেজ করতে হবে, এই যে 2 নাম্বার যেটা লিখে রাখছি। আর 3 নাম্বার হচ্ছে এখানে কোশ্চেনের সাথে প্যাসেজটা মিলাতে হবে, যে কোশ্চেনে কি আছে আর প্যাসেজে কি আছে। তাহলে আমরা জানি এটা সিরিয়ালি পাওয়া যায়, 23 এর পরেই 24 আসবে নরমালি। তাহলে দেখেন এখানে এটা ছিল 23, তাহলে 24টা কি আছে? যে the false doors and trains were incorporated into the complex to discourage unwanted visitors। এই যে দেখেন আমরা ভিজিটরস অর্থটা পেয়েছি, ভিজিটরস অর্থটা পেয়েছি। if someone wish to enter, যদি কেউ প্রবেশ করতে চায়, he or she would have needed, তাদের অবশ্যই needed to know, জানা প্রয়োজন, it in advance, আগে জানা প্রয়োজন, how to find the location of the true opening the wall, of the true opening the wall, মানে সত্যিকার অর্থের কোন ওয়ালটা ছিল ওপেনিং, বা প্রবেশদ্বার কোনটা ছিল সত্যিকার অর্থে, লোকেশনটা তার জানা দরকার। যদি না জানা থাকে তাহলে সে প্রবেশ করতে পারবে না। এই যে দেখেন এখান থেকে আমাদের বুঝতে পারলাম। দেখেন কোন কেউ যদি এটা অ্যাটলিস্ট বের করতে পারেন, যে লোকেশনটা যদি বের করতে পারেন, প্রশ্ন দেখে কিওয়ার্ড এবং সিনোনিম বা মিনিং দেখে যদি ধরতে পারেন যে এটা আমার লোকেশন, তাহলে তার আনসার বের হওয়ার সম্ভাবনা 70 to 80%, কারণ আপনি অলরেডি ধরে ফেলেছেন যে এখানেই আনসারটা আছে। আচ্ছা আচ্ছা, চ্যাট বক্সে একটু বলেন তো, যে এইভাবে লোকেশন দিয়ে, এভাবে কিওয়ার্ডস অথবা সিনোনিম দিয়ে আমাদের লোকেশনটা ধরা সম্ভব কিনা বলেন তো। আচ্ছা, আপনার ফার্স্ট কাজ, আমি কিন্তু ভাই সিরিয়ালি লিখে দিছি, এই যে কিওয়ার্ড, মিনিং, সিনোনিম অথবা প্যারাফ্রেজ, এরপরে মিলাতে হবে জাস্ট। তাহলে এখন দেখেন আমি ওইটা ওই সবাই যার যার বই আছে বইটা খেয়াল করেন, অথবা হচ্ছে আপনি এখানে আমাদের স্ক্রিনটা দেখেন যে কোশ্চেনে কি আছে আর প্যাসেজে কি আছে। যে ইফ সামওয়ান উইশ টু এন্টার, হি অর শি উড হ্যাভ নিডেড টু নো ইন অ্যাডভান্স, তাদের আগের থেকে কি জানতে হবে? টু ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য ট্রু ওপেনিং ইন দ্য ওয়াল। দেখেন প্যাসেজ কোশ্চেনে আছে হচ্ছে রিয়েল এন্ট্রেন্স, কোশ্চেনের শেষ অর্থটা দেখেন রিয়েল এন্ট্রেন্স, আর প্যাসেজের আছে ট্রু ওপেনিং। ট্রু ওপেনিং আর রিয়েল এন্ট্রেন্স দুইটা সিনোনিম। তাহলে আনলেস, যদি তারা না জানে, দে নিউ দ্য ড্যাশ, তাহলে ওখানে কি সেন্টেন্স আছে?
যে ইফ সামওয়ান উইশ টু এন্টার, যদি কেউ প্রবেশ করতে চায়, হি অর শি উড হ্যাভ নিডেড টু নো, তাকে জানতে হবে ইন অ্যাডভান্স, মানে অগ্রিম জানতে হবে, হাউ টু ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য ট্রু ওপেনিং ইন দ্য ওয়াল। তাহলে দে নিউ দ্য ড্যাশ, তাহলে কি হবে? আর দি এর পরে সাধারণত সবসময় নাউন হয়। ফেসবুকে আমরা দিয়ে দিয়েছিলাম যে সাধারণত কোন অর্ডের পরে শূন্যস্থানে কি বসবে। এই যে দেখেন আমাদের ফেসবুকে একটা এরকম একটা পোস্ট ছিল যে রিডিং এর 5 স্টেপস মেথড এবং কোন অর্ডের পরে কোন অর্ডটা বসবে, এটা কি দেখা যাচ্ছে? এই যে দেখেন, টু এর পরে সাধারণত ভার্ব ওয়ান বসবে, তারপরে এম ইজ আর অজয়ের পরে ভার্বের আইএনজি থাকবে। তার মানে যদি দেখেন ফিলিং দ্য ব্লাঙ্কস এর আগে এম ইজ আর অজয়ের আছে, তার মানে তার সাথে ভার্বের আইএনজি বসবে, অথবা ভার্ব থার্ড বসতে পারে। যদি প্যাসিভে থাকে ভার্ব থার্ড বসবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ভার্ব থার্ড বসবে, মডাল ভার্ব যদি থাকে ভার্ব ওয়ান বসবে, বি যদি থাকে। এগুলা হচ্ছে একটু দেখবেন, কিন্তু শুধুমাত্র এই এটা দিয়েই আপনি কিন্তু ধরেন সব বের করতে ফেলবেন এরকম না, জাস্ট আপনাকে অর্থ জানতে হবে। আর হচ্ছে আরো যত টিপস টিক্স আছে সব জেনে তারপরে প্রিপারেশন নিতে হবে। এভাবে যদি বুঝে শুনে ভালো মতো প্রিপারেশন নেন, তারপরেই হচ্ছে ভালো রেজাল্ট করা সম্ভব। শুধুমাত্র যদি এই ছোটখাটো দিয়ে একটা টিপস টিক্স জানেন, এটাতে 5.5 বা 6 এর বেশি পাওয়া কি না সম্ভব না। ওকে, এরপরে আসেন, তাহলে এর মধ্য দিয়ে আমাদের হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্ক শেষ হয়ে গেল। এরপরে আমরা কি বলেছি যে ফিলিং দ্য ব্লাঙ্কস এর পরে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন একটু বেশি সময় লাগে। আর এই যে দেখেন আমরা বলেছিলাম যে এই যে ফিলিং দ্য ব্লাঙ্কসটা বের করলাম, এর জন্য কিন্তু আমাদের একটা প্যাসেজ পড়তে হলো, প্যাসেজের একটা এই যে প্যারাগ্রাফ পড়তে হলো বা সেকশন পড়তে হলো। তাহলে দেখেন এই সেকশনটাও তো একটা কোশ্চেনের আনসার। এই সেকশনটা কি একটা ইয়ের আনসার না? এই যে দেখেন, কারণ সেকশনে আছে যে প্রশ্নে আছে যে প্যারাগ্রাফ ডি এর লিস্ট অফ হেডিংস কোনটা। আপনি তো অলরেডি প্যারাগ্রাফ ডিটা পড়ে ফেলেছেন, কি পড়ে ফেলেছেন? যে when finally completed the step pyramid rose 62 meters high and was the tallest structure of its time। তাহলে এটা 62 মিটার হাই ছিল এবং সবচেয়ে লম্বা ছিল ওই সময়ের জন্য। The complex in which it was built was the size, একটা শহরের সমান বড় ছিল, and included temple, courtyard, shrines and living quarters of the price। তাহলে এখানে কি কি ছিল? এখানে টেম্পল ছিল, কোর্টিয়ার্ড ছিল, শ্রিন ছিল। টেম্পল মানে মন্দির, কোর্টিয়ার্ড মানে একটা উঠান বা আরো বিস্তারিত বড় জায়গা, শ্রিন মানে হচ্ছে যেখানে আপনার মঠ বা হচ্ছে ধর্মীয় কিছু জায়গা, এটা বোঝায়। লিভিং কোয়ার্টার্স, থাকার জায়গা ফর দ্য প্রাইস। ইট কভার্ড এ রিজন অফ 16 হেক্টরস এন্ড ওয়াজ সারাউন্ডেড বাই 10.5 মিটার হাই। আচ্ছা, এখানে লিস্ট অফ হেডিংস এর জন্য এক একজন এক এক রকম পরামর্শ দেন, কিন্তু কেউ কেউ বলে থাকেন যে শুধুমাত্র ফার্স্ট সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্স পড়বেন, কিন্তু আমাদের পক্ষে এটা অনেক কঠিন হয়ে যায় অনেকের জন্য, যে এটা পড়ে সবসময় বের করা যায় না। এজন্য কি করবেন যে ফার্স্ট সেন্টেন্সটা আপনি দুইবার পড়বেন, এরপরে যদি বোঝা যায় কিছু একটা, তারপরে হচ্ছে, এবং এইটা অনেক সময় মানে আমাদের শুধু সময়টাই নষ্ট করে, যারা বলে যে শুধু ফার্স্ট সেন্টেন্স পড়বেন আর লাস্ট সেন্টেন্স পড়বেন। এটা খুব কম হয়ে থাকে যে শুধু ফার্স্ট সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্স পড়েই আমি আনসারটা বের করে ফেলবো। কিছু টেকনিক আছে, যেমন হচ্ছে যদি ডেফিনেশন জাতীয় কিছু থাকে, এটা দেখবেন যে সাধারণত এ বি সি ডি এর মধ্যে থাকবে। যদি ধরেন এখানে আছে হাউ, কোশ্চেনে আছে হাউ, প্যাসেজে আছে হাউ দিয়ে আছে, তাহলে দেখবেন লিস্ট অফ হেডিংস এ থাকবে দা রিজন, অথবা হচ্ছে বিকজ, অথবা ডিউ টু দা ফ্যাক্ট দ্যাট। তাহলে কি বললাম যে আমরা যখন যে প্যাসেজটা পড়বো সেখানেই আমাদের এখানে ডি নাম্বারও তো একটা আনসার আছে, লিস্ট অফ হেডিংস ডি নাম্বারের জন্য একটা বের করতে হবে। এজন্য একই সাথে যখন আমরা প্যাসেজ পড়বো তখনই আমরা এই ডি নাম্বার প্যারাগ্রাফ বা সেকশনের এই আমরা লিস্ট অফ হেডিংসটা বের করে ফেলবো। অথবা ধরেন আমি ই নাম্বার পড়লাম, এফ নাম্বার পড়লাম, এটার সাথে সাথে আমরা লিস্ট অফ হেডিংসটা বের করে ফেলবো। এটা হচ্ছে এক্সাম টেকনিক। এখন আমি শুধু লিস্ট অফ হেডিংস এর জন্য যাচ্ছি। আমরা যখন লিস্ট অফ হেডিংস এ যাব, অনেকে বলে থাকেন যে ভাইয়া আমি কি হচ্ছে এই লিস্ট অফ হেডিংস এর অপশন গুলো আগে পড়বো, অপশনগুলোর কিওয়ার্ড গুলো আগে পড়বো, নাকি হচ্ছে আমি এই প্রথমে প্যাসেজ পড়বো, কোনটা করব? আচ্ছা, এখানে বিভিন্ন মনীষীর বিভিন্ন মন্তব্য আছে।
ধরেন আমি যদিও মনীষী না, জাস্ট এটা আমি যেভাবে কমপ্লিট করেছি, মানে আমি যেভাবে এগুলো আনসার করেছি বা করতাম, সেটার টেকনিক আপনাদের যদি ভালো লাগে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন, কিন্তু আমার টেকনিকটা একটু দেখতে পারেন। সেটা হচ্ছে আমি প্রথমে যেহেতু আমাকে প্রত্যেকটা সেকশন বা প্যারাগ্রাফই পড়তে হবে, আমি হচ্ছে ধরেন এ নাম্বারটা পড়বো, এ নাম্বার প্যারাগ্রাফ বা সেকশনটা পড়ে এরপরে হচ্ছে আমি যাব এই অপশনগুলোতে। যখন আমি অপশনে যাব, আমাকে তো অন্যগুলোর জন্য এই অপশনগুলো পড়তে হবে, এই জন্য আমি 1 নাম্বার থেকে পড়া শুরু করব। আমি প্রথমে হচ্ছে এই সেকশন অথবা প্যারাগ্রাফটা পড়বো, এরপরে হচ্ছে আমি অপশনটা পড়বো। অপশনগুলো যখন পড়বো, অপশন এবং অর্থ কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখবেন, অর্থটা আমি মাথায় নিয়ে রাখবো। কারণটা হচ্ছে এরপরে আমাকে বের করতে হবে যে এরপরের সেকশনটা বা প্যারাগ্রাফটা যখন আমি পড়বো, এটা আমাকে আবার পড়তে হবে। আমি যদি এখান থেকে একটা কিওয়ার্ড দাগিয়ে বা অর্থটা মাথায় নিয়ে রাখি, পরের প্যারাগ্রাফটা যখন আমি পড়বো, আমি বুঝতে পারবো ও আচ্ছা এই ধরনের কথা তো একটা ছিল, তখন আমার জন্য একটু ইজি হবে। আচ্ছা আমি এত ডায়লগ না দিয়ে সরাসরি একটা এক্সাম্পল দিই। ধরেন স্টেপ পিরামিড অফ জোশার, এটা হচ্ছে এ নাম্বার প্যারাগ্রাফটা আমি একটু পড়ি। যেমন ধরেন, দা পিরামিড আর দ্য মোস্ট ফেমাস মনুমেন্টস অফ এনশিয়েন্ট ইজিপ্ট এন্ড স্টিল হোল্ডস এনর্মাস ইন্টারেস্ট ফর পিপল ইন দ্য প্রেজেন্ট ডে। বাইরে এত কথা মনে রাখার আমার কোনো দরকার নেই, জাস্ট আমার মেইন জিনিসটা আমি মাথায় রাখবো। এই যে ধরেন এখানে ভার, তারপরে হচ্ছে ধরেন কিছু এডিশনাল কিছু কথাবার্তা থাকে, রূপক অর্থে কিছু থাকে, এই ধরনের জিনিস আমার মাথায় রাখারই দরকার নেই। জাস্ট এটার এই লাইনের মূল কথাটা কি, যে the pyramid are the most famous monuments of ancient Egypt and still hold enormous interest for people in the present day। মানে এটা হচ্ছে ফেমাস এবং এখনো বর্তমানের জন্য বিখ্যাত। ঘটনা শেষ, আমার আর কিছু এখান থেকে নেওয়ার দরকার নেই, প্রেজেন্ট ডে তো বিখ্যাত। These grand impressive tributes to the memory of the Egyptian kings have become linked in the country even though other cultures। This grand, এই যে দেখেন কত অতিরিক্ত কথা আছে এখানে। ইমপ্রেসিভ ট্রাইবুটস টু দ্য মেমোরি অফ ইজিপশিয়ান কিংস, এটা হচ্ছে এটার মেমোরি, মিশরীয় রাজাদের একটা মেমোরি, এখানে তাদেরকে হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করে দেওয়া আছে। এটা আমার এত কিছু মনে রাখার দরকার নেই, শুধুমাত্র ইজিপশিয়ান কিংসদের মনে করা হয়েছে এটার মাধ্যমে। আর কি কি করা হয়েছে, লিঙ্ক আছে, কিসের সাথে লিঙ্ক করা হয়েছে, আদার কালচারের সাথেও লিঙ্ক আছে, সাচ এজ চাইনিজ এন্ড মায়ান অলসো বিল্ড পিরামিড, যারাও। আচ্ছা দেখেন আমি জাস্ট হচ্ছে মেইন আইডিয়াটা নিব। আচ্ছা দেখেন এরপরে দেখেন, দা ইভলিউশন, এটার উৎপত্তি, অফ দা পিরামিড হ্যাজ বিন রিটেন, লিখিত আছে, এন্ড আর্গুড, আর্গুড মানে কিছু বিতর্কিত আছে, অ্যাবাউট ফর সেঞ্চুরিজ। তার মানে এখানে কি আমি সব কথা নেব না, জাস্ট হচ্ছে মেইন কথাটা কি, রিটেন। দা ইভলিউশন অফ দা পিরামিড ফর্ম হ্যাজ বিন রিটেন এন্ড আর্গুড, এটা লিখিত আছে এবং এটা বিতর্কিত। এখানে তাহলে আমার রিটেন এন্ড আর্গুড আছে। আচ্ছা হাউএভার দেয়ার ইজ নো কোশ্চেন মানে এতক্ষণ যা যা বলছে, যে এখানে রিটেন আছে, আর্গুমেন্ট আছে, বাট একটা জিনিস নিয়ে যেখানে কোনো কোশ্চেন নাই। As far as Egypt is concerned, it began with one monument to one king designed by the one brilliant architect। একজন ব্রিলিয়ান্ট আর্কিটেক্টের দ্বারা এটা ডিজাইন করা হয়েছিল। দেখেন ভাই আমি পুরোটা পড়তেছি, কিন্তু আমি খালি মেইন ওয়ার্ডটা আমি মাথায় রাখতেছি বা দাগিয়ে রাখতেছি। একজন ডিজাইনের দ্বারা, একজন আর্কিটেক্টের দ্বারা এটা ডিজাইন করা হয়েছিল। দ্য স্টেপ পিরামিড অফ জোসার এট সাকারার এই একজন জোসারের দ্বারা। দেখেন ভাই এখানে সাকারা হোক আর যদু মধু কদু যাই হোক, জোসার হোক, এই নামটা আমার মনে রাখার দরকার নেই, জাস্ট হচ্ছে বুঝলেই হবে যে এটা একজনের নাম, যে এইটা এই ডিজাইনটা করেছিল। যেহেতু এখানে এর পরে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এই ব্রিলিয়ান্ট আর্কিটেক্টের বর্ণনা, এইটুকু। তাহলে আমি কি বুঝতে পারতেছি, এটা ফেমাস মনুমেন্ট, এটা প্রেজেন্ট ডে তেও ফেমাস আছে, এটা ইজিপশিয়ান কিংসদের, এটা হচ্ছে তাদের শ্রদ্ধার একটা স্মারক। এরপর আছে লিখিত আছে এবং বিতর্ক আছে বছরের পর বছর ধরে। হাউএভার মানে যাই হোক না কেন, দেয়ার ইজ নো কোশ্চেন দ্যাট, কোনো প্রশ্ন নাই, যে একটা জিনিস নিয়ে কোনো কোশ্চেন নাই। ইট বিগ্যান উইথ ওয়ান মনুমেন্ট, একজনের দ্বারা এটা ডিজাইন করা হয়েছিল। মানে এখানে এখানে এটার একটা, এটা বিখ্যাত, এটা বর্তমানেও বিখ্যাত, অতীতেও বিখ্যাত ছিল, এটা লিখিত আছে, এটার হচ্ছে বিতর্ক আছে, কিন্তু একটা জিনিস নিয়ে বিতর্ক নাই, সেটা কি, সেটা হচ্ছে এই একজন আর্কিটেক্টের দ্বারা এটা নির্মাণ হয়েছিল। এখন আমি এই প্যারাগ্রাফটা পড়ার পরে এখন যাব আমি এই লিস্ট অফ হেডিংস এর অপশন গুলোতে।
আচ্ছা, দ্য এরিয়া অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ, এখানে কি সবাই দেখেন তো, এই এরিয়া অ্যান্ড আর্টিফ্যাক্টস যেটা, এইটা নিয়ে কি কোনো কথা আছে নাকি? না। আচ্ছা, সবাই বলছেন না। আচ্ছা, এটা যদি কথা না থাকে, আমি কি এটা এটা ইজিলি বাদ দিতে পারতেছি না? এটাকে আমি ইজিলি বাদ দিতে পারতেছি না এই প্যারাগ্রাফ এ এর জন্য? বাদ। আচ্ছা, এটাকে বল ইলিমিনেশন প্রসেস, মানে এ নাম্বার প্যারাগ্রাফের জন্য এটা হবে না। আচ্ছা, এ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ, এখানে কি ডিফিকাল্ট টাস্কের কথা কিছু বলা আছে, যে তাদের এটা নির্মাণ করতে অনেক কষ্ট হয়েছিল? হ্যাঁ, নো। ওকে, কিন্তু আপনার তো ভাইয়া এই যে এখানে 7টা কোশ্চেন আছে, পরের এই 7টা কোশ্চেনের আনসার এগুলাই হবে, এগুলোর মধ্যে থেকে একটা হবে, এজন্য আপনি দাগিয়ে রাখবেন এই ডিফিকাল্ট ওয়ার্ড, ডিফিকাল্ট টাস্ক ওয়ার্ডটা কি ওয়ার্ড হিসাবে নেবেন পরের আনসারের জন্য। এখন আমার লাগবে না, এটা আমি হবে না শিওর। তাও যদি আপনার কোন কোন আল্লাহর বান্দার, আমরা যখন প্রথম প্রথম প্রিপারেশন নেই, এটা হতেই পারে, ভুল হতেই পারে, আপনার যদি মনে হয় যে এটা হবে, তাহলে আপনি পেন্সিল দিয়ে লিখে রাখেন যেটা এ নাম্বার, অথবা অন্য কালার দিয়ে লিখে রাখেন এটা এ নাম্বার, ধরেন এ নাম্বার হতে পারে। এ কিং হু সেভড হিজ পিপল, এখানে কি একটা রাজা যে তার জনগণকে সেভ করেছিল, এই ধরনের কোনো কথার কোনো ইশারা বা ইঙ্গিত আছে? না। ওকে, এ সিঙ্গেল সার্টেনটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, আচ্ছা এটার কি কোনো ইঙ্গিত টিঙ্গিত আছে? এই যে দেখেন এখানে কি বলেছিল যে অনেক বছর ধরে এটা লিখিত আছে এবং বিতর্ক আছে। হাউএভার দেয়ার ইজ নো কোশ্চেন দ্যাট, দেয়ার ইজ নো কোশ্চেন দ্যাট, যে আর কিছু যাই হোক, একটা জিনিস নিয়ে কোনো বিতর্ক নাই। তাহলে এটা কি সার্টেনটি মিন করে না? সার্টেনটি মিন করে কিনা? আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এটা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এ নাম্বারটা হচ্ছে দাগ দিয়ে রাখি, হতে পারে, যেহেতু বলা আছে যে দেয়ার ইজ নো কোশ্চেন হাউএভার, মানে অনেক কিছু নিয়ে বিতর্ক আছে কিন্তু একটা জিনিস নিয়ে বিতর্ক নাই। দেয়ার ইজ নো কোশ্চেন দ্যাট, দ্যাট মিন্স এ সিঙ্গেল সার্টেনটি। আচ্ছা, তাও আমার মনে হচ্ছে যে হইতে পারে, অন্যগুলো পড়ে দেখি। অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়া, এখানে কি এক্সটার্নাল বিল্ডিং নিয়ে কিছু বলা আছে, যে এই বিল্ডিং, বিল্ডিং এর শুরু মানে এই বাইরের এলাকায় কি থাকে, ভিতরের এলাকায় কি থাকে? আচ্ছা, নাই। এ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, একটা পিরামিডের ডিজাইন যেটা অন্যরা কপি করেছিল, এটা একটু মনে হতে পারে যে এটা মনে হয় একটু মিল, তাও আপনি এটা ধরেন লিখে রাখেন। যদি কারো মনে হয় যে হ্যাঁ ওখানে একটা এরকম কথা বলা ছিল, দিস গ্র্যান্ড ইমপ্রেসিভ ট্রাইবিউটস টু দ্য মেমোরি অফ দ্য ইজিপশিয়ান কিংস হ্যাভ বিকাম লিঙ্কড উইথ দ্য সেঞ্চুরি ইভেন দো আদার কালচার্স such as the Chinese and Mayan also built pyramids, এই চাইনিজ এন্ড মায়ানরাও যারা পিরামিড তৈরি করেছিল, কিন্তু তারা কপি করেছে, এই ধরনের কোনো কথা এখানে বলা নেই। যে এখানে হচ্ছে ইমপ্রেসিভ ট্রাইবিউটস টু দ্য মেমোরি অফ দ্য ইজিপশিয়ান কিংস হ্যাভ বিকাম লিঙ্কড উইথ দ্য কান্ট্রি ইভেন দো আদার কালচার্স, এখানে এদেরকে স্মরণ করার বা এদেরকে শ্রদ্ধার ব্যাপারটা যেটা আদার কালচারের সাথে জড়িত, একটা কালচারের কথা বলেছে, আদার কালচারের কথা বলেছে, যারা হচ্ছে এই পিরামিড তৈরির মাধ্যমে অন্যদেরকে হচ্ছে যারাও শ্রদ্ধা করে, কিন্তু এই পিরামিড ডিজাইনটা কপি করেছে, এই ধরনের কোনো কথা এখানে লেখা নেই। তারপরে আমার কাছে যদি কারো মনে হয় যে হতে পারে, আচ্ছা আপনি লিখে রাখেন যে হ্যাঁ এটাই হবে, এটাই হবে, এটাই হবে। ওকে, তাও তো কমলো। এন আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বুরিয়াল স্ট্রাকচার, বারিয়াল স্ট্রাকচার মানে কবরের একটা আকৃতি গঠন, এন্ড ইনক্রেডিবল, কবরের আকৃতি, কবর তো এখানে নাই ভাই, কবর নিয়ে কি হবে, এটা আমার চিন্তা করারই দরকার নেই। আচ্ছা, যদিও এটার সাথে এটা সম্পর্কিত না, তারপরে আমি এখানে মেইন কথাগুলো দাগিয়ে রাখবো। বারিয়াল স্ট্রাকচার, এই পিরামিড ডিজাইনস দ্যাট আদার কপিড, যারা অন্যরা কপি করেছিল, পিরামিড ডিজাইন কপি করেছিল, এন্ড এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়াস নিয়ে বলা আছে, কোথায় বলা আছে? এ সিঙ্গেল সার্টেনটি, এখানে মেইন কথাটা কি? সিঙ্গেল সার্টেনটি। হু সেভড হিজ পিপল, এখানে সেভড, হু সেভড, একজন রাজা যে সেভ করেছিল। অ্যান ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স ডিসপাইট ফিউ রিমেইনস, একটা অবিশ্বাস্য অভিজ্ঞতা কিছু রয়ে যাওয়া সত্ত্বেও। দ্য আনসার্স টু সাম আনএক্সপেক্টেড কোশ্চেনস, আনএক্সপেক্টেড কোশ্চেনের কিছু আনসার। দেখেন, তাহলে দেখেন আপনি প্রথমে এই প্যারাগ্রাফটা পড়বেন, তারপরে হচ্ছে এখানে আপনি পুরো লিস্ট অফ হেডিংস এর অপশন গুলো পড়বেন,
অপশনগুলো পড়ে আপনি এখানে কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখবেন। কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখবেন। এখন আপনার যদি 3টা মনে হয় বা 2টা মনে হয়, 2টাও যদি মনে হয়, আপনি আবার পড়ে দেখেন 2টার মধ্যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, বেশি কাছাকাছি কোনটা। ডিফিকাল্ট টাস্ক, ডিফিকাল্ট টাস্ক আবার একটু পড়ে দেখি এখানে কি ডিফিকাল্ট টাস্কের কথা কিছু বলা আছে? নাই। তাহলে এটা হবে না, এটা আমরা কেটে দিই। এখন আপনার চান্স থাকে 50-50, যে 4 আর হচ্ছে 6, 4 আর 6 এর মধ্যে কোনটা আনসার হতে পারে। তাহলে আপনি আবার একটু পড়ে দেখেন কোনটা কোনটা মিল মনে হচ্ছে। সিঙ্গেল সার্টেনটি আর হচ্ছে দ্যাট আদার্স কপি। তাহলে তো আমরা পড়ে দেখলাম যে অন্যরা কপি করেছে এই ধরনের কথা, মানে ডিজাইন কপি করেছে এই ধরনের কিছু বলা নেই। ওখানে বলা আছে যে এই এই যে রাজাদের সম্মানে এটা তৈরি করা হয়ে থাকে, যেটা অন্যদের চাইনিজ এবং মায়ানদের সাথে লিঙ্ক আছে, সম্মানের ব্যাপারটা বা তাদের স্মরণ করার ব্যাপারটা লিঙ্ক আছে। কিন্তু পিরামিড ডিজাইন যে লিঙ্ক করা, এই ধরনের কিছু কোনো কথা বলা নাই। এজন্য আমরা বুঝতে পারতেছি যে আনসারটা হবে এ। আর অন্যগুলো আমি মাথায় নিয়ে রাখলাম। তাহলে দেখেন আমার এই একটা বের করতে একটু সময় লাগলো, কিন্তু অন্যগুলোর আইডিয়া কিন্তু আমার হয়ে গেল, কিওয়ার্ড এবং অর্থটা আমার মাথায় নেওয়া হয়ে গেল। এখন আমি জাস্ট অন্য প্যাসেজটা পড়বো, আর এখানে পড়েই তো আমার মনে আছে যে কিওয়ার্ড গুলো মাথায় আছে, কোনটার সাথে মিলতে পারে কোনটার সাথে মিলতে পারে। আমি হচ্ছে এখান থেকে এটা পড়ে আইডিয়া নিয়ে ওটার সাথে মিলাবো। আচ্ছা দেখেন, তাহলে বি নাম্বারে কি আছে? জোসার ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ দ্য থার্ড ডাইনেস্টি অফ ইজিপ্ট। মিশরের তৃতীয় রাজত্বের হচ্ছে ফার্স্ট কিং ছিল হচ্ছে এই জোসার, and the first to build in stone. Prior to Joshar's reign, tombs were rectangular monuments made of dried clay brick, which covered underground passages where the deceased person was buried. মানে হচ্ছে prior to মানে হচ্ছে পূর্বে, জোসারস রেইন, জোসারের রাজত্বের পূর্বে tombs were rectangular monuments, জোসারের রাজত্বের পূর্বে কবরগুলো হচ্ছে আয়তক্ষেত্রাকার ছিল। আর হুইচ কভার্ড আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস হোয়ার দ্য ডিজিজড পারসন ওয়াজ বারিড। তার মানে আগে কেমন ছিল কবরের অবস্থা, যেখানে হচ্ছে মৃত মানুষকে কবর দেওয়া হতো। আর প্রায়র টু জোসারস রেইন, জোসারের রাজত্বের পূর্বে কবরগুলা এরকম ছিল। আর ফর রিজনস হুইচ রিমেইন আনক্লিয়ার, জোসারস মেইন অফিসিয়াল, এই যে জোসারস মেইন অফিসিয়াল, এটা হচ্ছে একটা অতিরিক্ত তথ্য। কার অতিরিক্ত তথ্য? হুইচ রিমেইন আনক্লিয়ার, কি আনক্লিয়ার আছে এই সম্পর্কে আনক্লিয়ার আছে। হুজ নেম ওয়াজ ইমোটেম, এই যে দেখেন এই নামগুলো আমাদের অপরিচিত। আমি আগেই বলেছি যে ওই বিদেশি নামগুলো আমাদের সবচেয়ে অপরিচিত থাকে, এই জন্য এদেরকে জাস্ট আমরা এভাবে উচ্চারণই করব না, জাস্ট ধরে নেব যে এটা একটা নাম, যদু মধু কদু একটা হলি হয়, এটা নিয়ে আপনার সময় নষ্ট করা যাবে না। কনসেপ্ট অফ বিল্ডিং এ টলার, কনসেপ্ট মানে পরিকল্পনা করা, পরিকল্পনা করেছিল, কিসের পরিকল্পনা করেছিল? অফ বিল্ডিং, নির্মাণ করতে। কি নির্মাণ করতে? টলার মোর ইমপ্রেসিভ টম ফর হিজ কিং বাই স্ট্যাকিং, স্ট্যাকিং মানে স্তূপ করা। কি স্তূপ করা? স্টোন, পাথর স্তূপ করা। স্ল্যাবস অন টপ অফ ওয়ান অ্যানাদার, একটার উপর একটা, প্রোগ্রেসিভলি মেকিং দেম স্মলার টু ফর্ম দ্য শেপ নাও নোন অ্যাজ দ্য স্টেপ পিরামিড। দেখেন এখানে এগুলা অতিরিক্ত কথা আছে। কি সম্পর্কে অতিরিক্ত কথা আছে? এই টম বা কবর সম্পর্কে অতিরিক্ত কথা আছে। আর প্রায়র টু জোসারস রেইন, মানে এই জোসারের রাজত্বের পূর্বে টম গুলা কেমন ছিল, আর জোসার আসার পরে তার যে জোসারের মেইন অফিসিয়াল যে ছিল, সে কনসেপ্ট বা পরিকল্পনা করেছিল এই একটা বিল্ডিং করা। বিল্ডিং করার পরিকল্পনাটা হাজার কথা থাকুক, কিন্তু মেইন কথাটা হচ্ছে বিল্ডিং করার পরিকল্পনা, তাই তো? শেষের লাইনটা কি আছে? জোসার ইজ থট টু হ্যাভ রেইন ফর 19 ইয়ার্স, জোসারকে মনে করা হয় 19 বছর ধরে সে রাজত্ব করেছিল। বাট সাম হিস্ট্রিয়ানস এন্ড স্কলার্স অ্যাট্রিবিউট মাস লঙ্গার টাইম ফর হিজ ট্রুথ, মানে কেউ কেউ বলে 19 বছর, কেউ কেউ বলে আরো বেশি, ওয়িং টু দ্য নাম্বার এন্ড সাইজ অফ দ্য মনুমেন্টস হি বিল্ড, যে এই যে কিসের উপর ভিত্তি করে? তার যে নিজস্ব এই কতগুলো মনুমেন্টস বা স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল তার উপর ভিত্তি করে কেউ কেউ বলে 19 বছর, কেউ কেউ বলে থাকেন আরো বেশি। এখন এইটা আমি পড়লাম, পড়ে এখন আমি দেখি যে এই অপশনের কোনটা মেলে। আমি তো এর অপশনগুলো আগেও পড়েছি, আগেও কিওয়ার্ড গুলো দাগিয়ে রেখেছি, তাহলে এখানে কি আমার এখন বেশি সময় দেওয়ার কোনো দরকার আছে? এরিয়া অ্যান্ড আর্টিফ্যাক্টস উইথ দ্য পিরামিড ইটসেলফ, এখানে কি পিরামিড নিয়ে কিছু বলা আছে? নাই। কবর নিয়ে বলা আছে। ডিফিকাল্ট টাস্ক ফর দ্য সিম্বল,
এখানে যে এটা এই কাজটা করা যে ডিফিকাল্ট এই ধরনের কিছু বলা নেই, সেভ করার কথাও কিছু বলা নেই, সিঙ্গেল সার্টেনটি তো আসছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাদের অনেক সময় মনে হয়ে থাকে যে আচ্ছা আমি এ না এক প্যারাগ্রাফ এ এর আনসার তো অলরেডি বি দিয়ে দিছি, তার মানে তো সি আর হওয়া সম্ভব না। কিন্তু আমি তো একদম 100% তো আমার ওই ধরনের আমি শিওর না, যেটা হইতেও পারে নাও হইতে পারে। এজন্য আপনি অন্য আনসার গুলো অন্য প্যারাগ্রাফের জন্য এটা একটু পড়ে দেখবেন, কারণ প্রথম দিকে তো আমাদের ভুল হতে পারে বা ভুল হওয়াটা স্বাভাবিক। এজন্য আমরা কখনোই মানে 100% শিওর যদি আমরা হয়েও থাকি তারপরে একবার একটু পড়ে দেখবো যে এটা মেলে কিনা। আচ্ছা, an overview of the external buildings and area, একটা এখানে জাস্ট কবর সম্পর্কে বলা আছে যে আপনার prior to Joshar's reign, তার আগে কবরের অবস্থা কেমন ছিল, এখন কবরের অবস্থা কেমন ছিল, কেমন আছে। কিন্তু বিল্ডিংস এরিয়াস আদার্স অকুপাইড এই ধরনের কিছু বলা নেই। দেখেন an idea for changing the design of burial structures, মানে যে কবরের স্ট্রাকচার বা গঠন নিয়ে এখানে বলা আছে। আচ্ছা, ধরে নিচ্ছি যে এটা হতে পারে, অন্যগুলো পড়ে দেখি an incredible experience despite the few remains, এই ধরনের কিছু বলাই নেই। the answers to some unexpected questions, এখানে তো কোশ্চেন নিয়ে কিছু বলা ছিল না, সেখানে কোনো কোশ্চেনই ছিল না, সেখানে কিভাবে আনসার আসতে পারে, কোশ্চেন থাকলে না কিছু আনসার হবে। ঠিক আছে, তাহলে যদি কারো মনে হয় যে অন্য আনসার হতে পারে তাহলে আবার পড়বেন, একটু পড়বেন খুব কুইকলি, এই কাজগুলো করতে হবে কুইকলি। আমি যদিও 1 ঘন্টা ধরে কথা বলতেছি, কিন্তু এগুলো আপনাকে করতে হবে খুব কুইকলি। আচ্ছা, এরপরে আসেন, এরপরে খুব দ্রুত আমরা পড়বো। এই যে দেখেন, দ্য স্টেপ পিরামিড হ্যাজ বিন thoroughly examined and investigated over the last century and is now known that the building's process went through many different stages. History and Mark comments on his writing, his experience was involved, খুব কুইকলি এগুলো পড়তে হবে আর মেইন আইডিয়া গুলো নিতে হবে। যে ইনভেস্টিগেটেড মেইন কথা, এক্সামাইন্ড মেইন কথা, became the first step pyramid in history, the weight of the enormous mass was a challenge for the builders. আচ্ছা, আমরা পড়েছিলাম না যে একটা নির্মাণ করতে অনেক কঠিন, এই যে the weight of the enormous mass was a challenge for the builders who placed the stones at an inward incline in order to prevent the monument breaking up. তাহলে দেখেন চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স, আর এখানে আগেও বলেছি এক্সামাইন করাটা, ইনভেস্টিগেটেড করাটা, অনেক বছর ধরে এটা এক্সামাইন করা হচ্ছে, ইনভেস্টিগেট করা হচ্ছে। এরপরে হচ্ছে বিল্ডিং প্রসেস ওয়েন্ট থ্রু মেনি ডিফারেন্ট স্টেজেস, বিভিন্ন ভাবে ওয়াজ ইনভলভ, স্পেশালি ক্লিয়ার দ্য কনস্ট্রাকশন অফ দ্য ইন দ্য সেন্টার অফ দ্য কমপ্লেক্স। দেখেন এবং লাস্ট এই কথাগুলো বলে লাস্ট বলেছে চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স। তাহলে চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্সটা হচ্ছে কি, ওই এটা নির্মাণ করা যে কঠিন বা ডিফিকাল্ট টাস্ক, এটার সাথে মেলে না, ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ। ওকে, এই জন্য হচ্ছে আমাদেরকে এগুলা খুব কুইকলি পড়তে হবে, মেইন আইডিয়া নিয়ে, আর আনসার বের করতে হবে। এটা তো আমরা আগেই পড়েছি। তাহলে দেখেন এখানে কি কি আছে, এখানে বলা আছে যে 60 মিটার হাই, এরপরে বলা আছে দ্য এন্টার ওয়াল ওয়াজ দেন রিংড বাই এ ট্রেন 70-50 মিটারস লং এন্ড 40 মিটারস ওয়াইড, মানে হচ্ছে ওই যে আমরা পড়েছিলাম যে আর্টিফ্যাক্টস বা প্রত্নতত্ত্ব বা হচ্ছে এই পিরামিডের নিজস্ব এরিয়া জায়গা নিয়ে কথা বলা আছে, আর এক্সটার্নাল বিল্ডিং এন্ড এরিয়াস। 1 নাম্বার দেখেন লিস্ট অফ হেডিংস এর অপশনের 1 নাম্বার আছে হচ্ছে পিরামিড ইটসেলফ নিয়ে বর্ণনা, আর 5 নাম্বারটা আছে এক্সটার্নাল বিল্ডিংস এর এরিয়া নিয়ে বর্ণনা। এখানে দেখেন এই 750 মিটারস লং, 450 মিটারস ওয়াইড, এখানে আছে 10.5 মিটারস হাই, 13 ফলস ডোরস এর কথা বলা আছে। এগুলো দিয়ে কি বোঝা যাচ্ছে যে এটার এক্সটার্নাল বিল্ডিংস এর এরিয়া নিয়ে কথা বলা আছে। এখানে আপনি এটা একটু পড়ে দেখবেন খুব কুইকলি। আর এইটার সাথে আমার তো অলরেডি পড়াই আছে, এই 5টা অপশন তো এখানে কয়টা, এই যে 9টা অপশন তো পড়াই আছে। এরপরে হচ্ছে যেটা বললাম ইলিমিনেশন প্রসেস, যেটাকে বলে যে আপনার হচ্ছে ধরেন একটার জন্য কখনোই ভাইয়া আপনার একটা প্যারাগ্রাফ পড়ে কখনোই মনে হবে না যে 4টা আনসারই হতে পারে, হয়তো আপনার 3টা হতে পারে, হয়তো 2টা হতে পারে, যারা প্রথম দিকে আপনার হয়তো 4টাও মনে হতে পারে, 5টাও মনে হতে পারে, হোক আপনি আস্তে আস্তে অপশনগুলো কমান, এটাকে বল ইলিমিনেশন প্রসেস। এরপরে আপনি আরেকটু পরে 2টার মধ্যে কম্পেয়ার করে যেটা আনসার হয় সেটা আনসার করবেন। তাহলে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি কিসের কারণে এই আনসারটা আমরা বের করলাম, কিসের কারণে আমরা বলতেছি যে এটার আনসার এটা হবে।
সেটা হচ্ছে এখানে দেখেন অপশন প্যাসেজে বলা আছে যে 10.5 মিটারস হাই 13 false doors দেখেন 10.5 মিটারস হাই 13 false doors, the false doors and the trains, that means এটার মাধ্যমে বোঝা যাচ্ছে এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়াস। সাউথ ইস্ট কর্নারে কি আছে সেটা বলা আছে, 750 মিটারস হাই লং এটা বলা আছে, 40 মিটারস ওয়াইড এটা দিয়ে বোঝা যাচ্ছে যেটা এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়াস নিয়ে বলা আছে। ওকে, এরপরে আসেন আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে পরের ইয়েতে যাই, ই নাম্বারে যাই। দেখেন ই নাম্বারে কি আছে, ই নাম্বার আছে the burial chamber of the tomb where the king's body was laid to rest was dug beneath the base of the pyramid, surrounded by a vast maze of long tunnels that had rooms of to discourage robbers. One of the most mysterious discoveries found inside the pyramid. এখানে inside the pyramid এর একটা বিশাল একটা বর্ণনা দেওয়া আছে, inside the pyramid, যেটার কারণে আনসার হবে the areas and artifacts with the pyramid itself. পিরামিড ইটসেলফ মানে ইন্টারনাল কথা এখানে বলা আছে, এই জন্য এটার আনসার হবে হচ্ছে 1 নাম্বারটা। দেখেন আর পরে দেখেন এখানে আবার লেখা আছে দেয়ার ইনস্ক্রাইবড এন্ড উইথ দ্য রুলার্স ফার্স্ট এন্ড সেকেন্ড ডাইনেস্টিস অফ ইজিপ্ট মেড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ স্টোন, দেয়ার ইজ নো এগ্রিমেন্ট। এখানে জাস্ট এই সম্পর্কে অতিরিক্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু মেইন হচ্ছে ইনসাইড দ্য পিরামিড, তার মানে হচ্ছে যেটা 1 নাম্বার আমরা অলরেডি আগেই পড়ে এসেছি, দ্য এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। আচ্ছা, এরপরে দেখেন এই এফ নাম্বার আর জি নাম্বার, আমরা হচ্ছে আমাদের এই টিপস এর মধ্যে এটাও একটা টিপস যে ছোট যেগুলো এগুলো হচ্ছে আমরা আগে পড়বো। এখন আমি ক্লাসে এখন পড়ানোর সুবিধার্থে আমি 1 নাম্বার থেকে পড়ে আসলাম, কিন্তু হচ্ছে আমাদের এটা একটা টিপস যে যেটা ছোট সেটা আমরা আগে পড়বো, যাতে হচ্ছে দ্রুত আমরা আনসার গুলো বের করতে পারি। এখানে কি লেখা আছে যে আনফরচুনেটলি all of the precautions and intricate design of the underground network did not prevent ancient robbers from finding a way in. জোশারস গ্রেভ গুডস মানে জোশারের কবরের বিভিন্ন মালপত্র, even his body were stolen, চুরি হয়েছিল at some point in the past, and found where a small number of his valuables overlooked মানে ছাপিয়ে যাওয়া বা এড়িয়ে যাওয়া by the thieves, চোরদের দ্বারা যেটা এড়িয়ে গিয়েছিল যে মূল্যবান জিনিসগুলো। এইটা এখানে দেখেন আমরা একটা অপশনে পড়েছিলাম an incredible experience despite the few remains, there was enough left মানে কি রয়ে গিয়েছিল, তার মানে চোর অনেক কিছু নিয়ে গিয়েছিল, শুধুমাত্র এই some valuables, small number of valuables is the synonym of, দেখেন অপশনের 8 নাম্বারটা an incredible experience despite the few remains, অল্প কিছু রয়ে গিয়েছিল, এটার সাথে খাপ খায় বা এটার সিনোনিম। এছাড়া দেখেন অন্য কোনোটাই এটার সাথে খাপ খায় না, এজন্য এফ এর আনসার হবে হচ্ছে 8 নাম্বার। ওকে, এরপর আসেন হচ্ছে জি নাম্বার। মোট কথা এইভাবে আমাদের সবগুলো বের করতে হবে। জি নাম্বারটা আমরা একটু পড়ে দেখি যে ইজিপ্টোলিস্ট এই মিরসলভ বেনার এটা একটা মানুষের নাম। এই যে দেখেন আমি বলছি যে এই ঝামেলার নামগুলো আমরা যদু হিসাবে মনে রাখবো। দেখেন ঝামেলার নামগুলো আমরা খুব সংক্ষেপে মনে রাখবো বা জাস্ট মনে রাখবো যে এটা একটা নাম। Few monuments hold a place in human story as significant as that of the step pyramid in Saqqara. Few monuments মানে খুব কম মনুমেন্ট আছে যে এটা সমান সিগনিফিকেন্ট, ঠিক আছে। এরপরে আসেন ইট ক্যান বি সেইড উইদাউট এক্সাজারেশন মানে অতিরঞ্জন, এটা বলা যেতে পারে ও কোন রকম অতিরঞ্জন ছাড়া, দিস পিরামিড কমপ্লেক্স কনস্টিটিউটস এ মাইলস্টোন ইন দ্য ইভলিউশন অফ মনুমেন্টাল স্টোন আর্কিটেকচার ইন ইজিপ্ট অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, মানে কোন রকম অতিরঞ্জন ছাড়া বলা যেতে পারে যে এটা এক ধরনের মাইলস্টোন। এইটুক মনে রাখলেই হবে ভাই, বেশি মনে রাখার দরকার নাই, জাস্ট মেইন আইডিয়াটা নেবেন। আর ফিউ মনুমেন্টস মানে খুব কম মনুমেন্টস আছে, এটা সমান ভালো, বুঝছি। দ্য স্টেপ পিরামিড ওয়াজ এ রিভলিউশনারি অ্যাডভান্স, একটা অগ্রগতি ইন আর্কিটেকচার মানে আর্কিটেকচারের জন্য, অ্যান্ড বিকেম দ্য আর্কিটাইপ which all the other great pyramid builders of Egypt would follow. এটা একটা প্রথমে সেই রকমের একটা উচ্চাভিলাষী বা পজিটিভ কথাবার্তা বলছে যে এটা হচ্ছে অনেক সিগনিফিকেন্ট, এটা অতিরঞ্জন ছাড়াই বলা যেতে পারে যে এটা একটা মাইলস্টোনে পৌঁছেছে। থার্ডে এখানে বলতেছে যে এটা একটা রিভলিউশনারি
এটা তার এরপরে বলতেছে যে অল আদার গ্রেট পিরামিড বিল্ডার্স অফ ইজিপ্ট উড ফলো, যেটা আদার পিরামিড বিল্ডার্সরাও, মিশরের আদার গ্রেট পিরামিড বিল্ডার্সরাও উড ফলো করতে পারে। তাহলে দেখেন আমাদের এই ফলো করতে পারে, আর এটা যে বিখ্যাত, এর বাইরে কি আর কোনো কথা বলা আছে? তাহলে আমরা ইজিলি এটা বের করতে পারি না? এইটা ভাই আমরা ইজিলি বের করতে পারি না যে এই এই যে দেখেন এখানে ফলো করার কথা কিছু বলা ছিল। দেখেন এখন তো এতক্ষণ তো আমরা সব ওই যে কিওয়ার্ড মিওয়ার্ড সব নিয়েই রাখছি, তার মানে এটা তো আমাদের ওই যে এই প্যাসেজ এই সেকশনটা যখন পড়বো তখনই তো আমাদের মাথায় থাকার কথা যে ও আচ্ছা, এটা তো পড়েছিলাম যে পিরামিড ডিজাইনস দ্যাট আদার্স কপি করার কথা এক জায়গায় বলা আছে। ঠিক আছে, জাস্ট এই এই কপিটা যখন আছে এই জন্য হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে এখানকার আনসারটা হবে 6 নাম্বার। আর এইটা দেখেন আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে এইভাবে লিখেছি। এই যে দেখেন এখানে কি লেখা আছে, দ্য স্টেপ পিরামিড ওয়াজ এ রিভলিউশনারি অ্যাডভান্স, দ্য আর্কিটেক্ট উড অল দ্য আদার গ্রেট অফ ইজিপ্ট উড ফলো। তো এটার অর্থটা কি? স্টেপ পিরামিডের স্থাপত্য একটি ভৌগোলিক বিশ্বের অন্যান্য মহান পিরামিড সেটি অনুসরণ করবে। এখানে 2 লাইনে পিরামিডের উল্লেখযোগ্য খ্যাতি বর্ণনা করা হয়েছে, আর পরে কি বর্ণনা করা হয়েছে যে এটা ফলো করতে পারে। এজন্য এটার আনসার হবে হচ্ছে ওই কপি, যেটা হচ্ছে উড ফলোর সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, এরপরে আসেন সবাই যে এমসিকিউ। এমসিকিউ এমসিকিউ আমাদের কি করতে হবে? এমসিকিউ আমাদের সবগুলার কিওয়ার্ড দিতে হবে। 5টা পরেই কি কিওয়ার্ড নিতে হবে? কিং জোসার সম্পর্কে এই রাইটার কি বলেছে দেখেন, এখানে 5টা অপশনেরই কিওয়ার্ড নিতে হবে ভেরি কুইকলি। ইনিশিয়ালি হি হ্যাড টু বি পারসুয়েটেড, তাকে প্ররোচনা করা হয়েছিল, টু বিল্ড নির্মাণ করতে, টু স্টোন রেদার দেন ক্লে। রেদার স্টোন মানে প্রথমেই তাকে বলা হয়েছিল যে আপনি যে স্টোন বা পাথরে নির্মাণ করেন, রেদার দেন ক্লে মানে এই কাদামাটির চেয়ে পাথরে তৈরি করেন, এটা বলা হয়েছিল। তাহলে আমরা তো অলরেডি পড়ে আসছি যে কি কি ওখানে বলা আছে, তারপরেও আমি এখানে আগে কিওয়ার্ড নেব। এখানে পারসুয়েট, স্টোন আর ক্লে, এই পুরো লাইনের মধ্যে ভাই এত ফুল ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং নিলে আমার মনে থাকবে না। এজন্য আমার কি করতে হবে? জাস্ট 2-1টা ওয়ার্ড আমাকে কিওয়ার্ড হিসাবে নিতে হবে, নিয়ে এটা পুরোপুরি মিলাতে হবে যে এই ধরনের কথা প্যাসেজে আছে কিনা। বি নাম্বার হচ্ছে দেয়ার ইজ ডিসএগ্রিমেন্ট কনসার্নিং দ্য লেন্থ অফ হিজ রেইন। ডিসএগ্রিমেন্ট থাকবে, আর হচ্ছে কনসার্নিং দ্য লেন্থ অফ হিজ রেইন। রেইন মানে হচ্ছে রাজত্ব। এই এই আল্লাহর বান্দার তার রাজত্ব নিয়ে কোনো ডিসএগ্রিমেন্ট আছে কিনা। এরপরে আসেন সি নাম্বার, হি ফেইলড টু অ্যাপ্রিসিয়েট ইমোটিভস পার্ট ইন দ্য ডিজাইন অফ স্টেপ পিরামিড। সে ব্যর্থ হয়েছিল টু অ্যাপ্রিসিয়েট ইমোটিভস পার্ট, ইমোটিভস পার্টের একটা ডিজাইন ইন দ্য ডিজাইন অফ স্টেপ পিরামিড। এটা এই স্টেপ পিরামিডের ডিজাইন নিয়ে সে ব্যর্থ হয়েছিল। সে বলতে কে? এই কিং জোসার সম্পর্কে সবগুলা কথা, যেহেতু এখানে বেরি করতে হবে জোসার সম্পর্কে রাইটার কি বলেছে। তাহলে যে এটা আমরা স্টেপ পিরামিডের ডিজাইন নিয়ে কে ব্যর্থ হয়েছিল? আমাদের এই রাজা ব্যর্থ হয়েছিল। আচ্ছা, এ ফিউ অফ হিজ পসেশনস ওয়ার স্টিল ইন হিজ টম্ব when archaeologists found it, যখন এটা পেয়েছিল। এ ফিউ অফ হিজ পসেশনস ওয়ার স্টিল ইন হিজ টম্ব, পসেশনস মানে হচ্ছে সম্পত্তি, তার কবরের উপর রয়ে গিয়েছিল যখন প্রত্নতত্ত্ববিদ যারা তারা পেয়েছিল। হি ক্রিটিসাইজড, এই হি বলতে কে? এই জোসার। কি সম্পর্কে ক্রিটিসাইজ করেছিল? ডিজাইন এন্ড কনস্ট্রাকশন অফ দ্য পিরামিডস ইন ইজিপ্ট। ইজিপ্টের সে কি ক্রিটিসাইজ করেছিল? এটা একটা কিওয়ার্ড। কি সম্পর্কে ক্রিটিসাইজ করেছিল? এই কনস্ট্রাকশন সম্পর্কে, পিরামিড সম্পর্কে, ডিজাইন সম্পর্কে। এই মিশরের পিরামিডের কনস্ট্রাকশন এবং ডিজাইন সম্পর্কে ক্রিটিসাইজ করেছিল। কে করেছিল? হি করেছিল। হি বলতে কে? এই জোসার। তাহলে জোসার কি আসলেই ক্রিটিসাইজ করেছিল কিনা এখন আমাদের এটা বের করতে হবে। দেখেন আমার বলতে সময় লাগতেছে, বাট হোপফুলি আপনাদের ফাইনাল এক্সামে হয়তো এই কিওয়ার্ড গুলো বের করতে এত সময় লাগবে না। আর খুব কুইকলি এই লাইনটা পড়ে অর্থ নিতে হবে। ভাই আপনি যদি অর্থটা নিতে পারেন, বিলিভ মি, তখনই আপনি কেবলমাত্র ভালো স্কোর করতে পারবেন। 8.5 বা 7.58। ভাই এই কোশ্চেন গুলো আমি আপনি করি না, বা বাঙালি এগুলো করে না। এই কোশ্চেন গুলো করে হচ্ছে এই ব্রিটিশ ক্যামব্রিজ থেকে, বা যে আমরা যাদেরকে ব্রিটিশ বলে থাকি, মানে গালি দিয়ে থাকি আর কি, আল্লাহ মাফ করুক, ওরা তো আমাদের কথা শুনবে না। তো ব্রিটিশ যে একটা গালি, এবং কেন ওদেরকে ব্রিটিশ বলা হয়, এই ধরনের কোশ্চেন দেখলেই বোঝা যায় যে ওরা কতটা ব্রিটিশ, যে কতটা এই ঘাটতেরামি করে কোশ্চেন গুলো করে।
এ থেকেই প্রমাণিত যে ওরা আসলে ব্রিটিশ। ওরা আমাদের বাপ দাদাদেরও ঝামেলা করছে, আমাদেরও ঝামেলা করতেছে, কিন্তু এটা আমাদের বাপ দাদারা ওদেরকে পরাজিত করেছিল, আমরাও ওদেরকে কি করব, পরাজিত করব। কিভাবে? 7+ স্কোর করে। ওকে, দেখেন তাহলে আমরা সবগুলো অপশন নিলাম। তাহলে দেখেন এই যে পাথরে তৈরি নাকি হচ্ছে এই কাদামাটিতে তৈরি, এটা আমরা দেখি এই সম্পর্কে কোথায় বলা আছে। আমাদের মনে আছে বলেছিল যে পাথরে তৈরি না কাদামাটিতে তৈরি। এই যে প্রাইর টু জোসার্স ডিজাইন টমস আর রেক্টাঙ্গুলার মনুমেন্টস অফ ড্রাইড ক্লে, আগে ছিল ড্রাইড ক্লেতে, এখন তৈরি করা হয়েছে স্টোনে। কিন্তু কে কইছে, কে আপনারে কইছে যে এই যে ইনিশিয়ালি তাকে পারসুয়েট করা হয়েছিল? এই সম্পর্কে কোনো কথাই নাই। আপনি নিশ্চিন্তে এটা কেটে দেন। আচ্ছা, এরপরে আসেন দেয়ার ইজ ডিসএগ্রিমেন্ট কনসার্নিং দ্য লেন্থ অফ হিজ রেইন। এখন আপনি পুরো প্যাসেজ পড়ে আসছেন ভাই, আপনার কিন্তু সময় নেওয়া যাবে না, আপনার মনে রাখতে হবে ডিসএগ্রিমেন্ট নিয়ে কোথায় বলা আছে। ওই যে মনে করেন ভাই যে 19 বছর ধরে, কেউ কয় 19 বছর। আমি এত দ্রুত কইতেছি কেন, কারণ আপনার সময় নেই, আপনি অলরেডি শেষের দিকে আছেন, মানে এই 1 ঘন্টা সুই সুই ভাব। আপনার এই মুডে থাকতে হবে যে শেষ, সময় শেষ। এই যে জোসার ইজ থট টু হ্যাভ রেইন ফর 19 ইয়ার্স। জোসার রে কেউ ভাবে 19 বছর রাজত্ব করছে, আবার কেউ ভাবে যে আরো বেশি। তাহলে কেউ ভাবে একটা, কেউ ভাবে আর একটা। তাহলে কি এগ্রিমেন্ট না ডিসএগ্রিমেন্ট? ডিসএগ্রিমেন্ট। আনসার এটা ভেরি সোজা, আনসার এটা ডিসএগ্রিমেন্ট। ওকে, এখানে একটা টিক চিহ্ন দেন, টিক চিহ্ন দেন। He failed to appreciate Imhotep's part in the design of step pyramid. আচ্ছা, হি ফেইল টু অ্যাপ্রিশিয়েট ইমোটপসের পার্টে সে ফেইল হয়েছিল এই স্টেপ পিরামিডের ব্যাপারে। এই ধরনের কথা কি কোনো বলা আছে? এখানেই দেখেন এই নির্মাণ করার মধ্যেই একটা ইমোটেপসের একটা পার্ট ছিল। এই যে নামটা দেখেন, এই যে ইমোটেপ, এই যে দেখেন নাম সাধারণত বের করাটা দ্রুত বের করা যায়, কারণ প্রথম অক্ষরটা বড় থাকে তো। আর নামের সাধারণত কোনো মিনিং হয় না, মিনিং হইলেও এইটা যে, আচ্ছা এটা একটা ভালো জিনিস যে আমি কি ভোকাবুলারি জানি না নাকি নামটা বুঝতেছি না, কেমনে বুঝবো? এখানে প্রথম অক্ষরটা প্রথম অক্ষরটা বড় হাতের, এইভাবে বুঝবো যে এটা একটা প্রপার নাউন, এটার অর্থ আমার কি করতে হবে না, বের করতে হবে না। ঠিক আছে, এখন অনেক আনকমন ওয়ার্ড আছে যেটা আমি মানে জানি না, এখন যদি মনে করি যে ওইটাও একটা নাম, তাহলে তো হবে, কিন্তু ভুল হবে। ওকে, তার মানে দেখেন এখানে এই যে ইমোটপের ব্যাপারে উপলব্ধি করতে সে ব্যর্থ হয়েছিল, হি ফেইল টু অ্যাপ্রিশিয়েট, সে এই উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল, এই ধরনের কথা এখানে বলা নাই। হুইচ রিমেইন আনক্লিয়ার জোসার্স মেইন অফিসিয়াল হুজ নেম ওয়াজ কনসেপ্ট অফ বিল্ডিং টলার, এই সেই হ্যান ত্যান। কিন্তু এখানে ভালো করে একটু পড়ে দেখেন যে ব্যর্থ হয়েছিল নামে কিছু না। এরপরে দেখেন এ ফিউ অফ হিজ পজিশনস ওয়্যার স্টিল ইন হিজ টম্ব হোয়েন আর্কিওলজিস্ট ফাউন্ড ইট। ওই যে ভাই একটু মনে করে দেখেন, বেশি আগে পড়ি নাই, অল্প একটু আগেই পড়ছিলাম। দেখেন যে এ ফিউ অফ হিজ পজিশনস, পজিশনস মানে কি সম্পত্তি, এ স্মল নাম্বার অফ হিজ ভ্যালুয়েবলস। আর এ ফিউ অফ হিজ পজিশনস, দেখেন তো সিনোনিম কিনা। ওভারলুক, ওভারলুক মানে এড়িয়ে যাওয়া। হ্যাঁ, ওয়ার স্টিল ইন হিজ টম মানে চোরেরা কি করছিল, ওভারলুক করেছিল, যার কারণে অনেক কিছু ওয়ার স্টোলেন এট সাম পয়েন্ট ইন দ্য পাস্ট, মানে এটা চুরি হয়েছিল, অল্প সংখ্যক কিছু পেয়েছিল যেটা চোরদের দ্বারা ওভারলুক হয়েছিল। দেয়ার ওয়াজ এনাফ লেফট, অসংখ্য রয়ে গিয়েছিল, থ্রু আউট দ্য পিরামিড অ্যান্ড ইটস কমপ্লেক্স হাউএভার এক্সক্যাভেটেড ইট। আচ্ছা, এখানে বলেছিল কবরের কিছু জিনিস। এখানে দেখেন জোসার্স গ্রেভ গুডস অ্যান্ড ইভেন হিজ বডি, গ্রেভের কবরের সামানপত্র, এমনকি তার শরীরও, এই বডিও চুরি হয়েছিল, কিন্তু কিছু মূল্যবান জিনিস রয়ে গিয়েছিল, যেটা অপশন ডি এর সাথে মিলে যায়। এ ফিউ অফ হিজ পজিশন ওয়্যার স্টিল ইন হিজ টম্ব, তার মানে মিলে দেখা যাচ্ছে যে নাম্বার অফ হিজ, স্মল নাম্বার অফ হিজ ভ্যালুয়েবলস এর সাথে এটা মিলে যাচ্ছে। তো ভেরি সোজা, এটা হচ্ছে আনসার হবে হচ্ছে ডি নাম্বার। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম।